আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা সবার? কি অবস্থা? ওকে, ঠিক আছে। জয়েন করেন, আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলেন। দৃষ্টি, গৌতম, ফাতেমা। আমি দৃষ্টির নাম দেখে মনে করছি বৃষ্টি। হ্যাঁ, একটা আসুক, সবাই জয়েন করুক, তারপরে কথাবার্তা বলতেছি। ঠিক আছে, ওকে। ওকে, মিমি, লাবিব, আরজু, ওকে, জয়, ঋত্বিক, তাসমিয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম ধরছে। বৃষ্টি ঢাকায়, এক এক এলাকায় এক এক রকম বৃষ্টি। আমার বাসার এলাকায় খুব বেশি বৃষ্টি হয় নাই। আবার অফিস এলাকায় আইসে, মানে অফিসে যারা আগে আসছে তাদের কাছ থেকে শুনলাম অনেক জোরদার নাকি বৃষ্টি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? সবাইকে ওয়েলকাম করছি। আমাদের আজকে হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের লেকচার নাম্বার 2। তামিম, আচ্ছা, রাফার এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা, সো সবাই জয়েন করতেছেন। নামাজের ব্রেক দিব। সো নামাজের ব্রেকের সাথে সাথে এইটাও একটু বলি, ক্লাসটা একটু বড় হবে, কারণ নামাজের ব্রেকের জন্য তো আমাদের মিনিমাম 10 মিনিট বা 12 মিনিট সময় যাবে। সো ওই 10-12 মিনিট 15 মিনিট সময় আমি এক্সট্রা নিব। এবং আজকের ক্লাসে বেসিক্যালি আমরা অনেক কিছু লেখা আছে, যদিও নিচের টপিক গুলাতে আমরা আজকে যাব না। তেজস্ক্রিয়তার দিকে আমরা আজকে যাইতে পারবো না, বরং আমাদের আজকে টার্গেট থাকবে হচ্ছে তেজস্ক্রিয়তা বাদে বাকি যে জিনিসপত্রগুলো আছে, অর্থাৎ একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং পরমাণুর বিভিন্ন কক্ষপথের জন্য ইলেকট্রন যেই ঘুরতেছে বিভিন্ন শক্তি স্তরে, তাইলে বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ কত, ওই ঘূর্ণায়মান কক্ষপথে ইলেকট্রনের রৈখিক বেগ কত, কৌণিক বেগ কত, শক্তি কত, আবার শক্তির মধ্যে হচ্ছে 3 ধরনের শক্তির ব্যাপার আছে। মানে বেসিক্যালি 2 ধরনের শক্তি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। দুইটা যোগ করলে হচ্ছে টোটাল এনার্জি। ওই সমস্ত জিনিসপত্রের কথাবার্তা আছে, বর্ণালী রিলেটেড কথাবার্তা আছে। সো এই সমস্ত জিনিসপত্রই আমার মনে হয় যেন আপনারা কেমিস্ট্রিতে পড়ছেন না, যে বর্ণালী বা পরমাণুর বিভিন্ন কক্ষপথে শক্তি, এই সমস্ত জিনিসপত্র কি একটু কেমিস্ট্রিতে পড়াশোনা হয়েছে নাকি? এমন না যে কেমিস্ট্রিতে পড়াশোনা হয়েছে বলে আমরা পড়বো না, পড়বো, অবভিয়াসলি আমরা পড়বো, বাট একটু জিনিসপত্রগুলো আপনারা মিল পাবেন। ফিজিক্সের সাথে কেমিস্ট্রির অনেক জিনিসপত্র আপনারা মিল পাবেন। আবার কেমিস্ট্রিতে সম্ভবত সবকিছু হচ্ছে মোস্ট প্রবাবলি সিজিএস এককে করা হয়, কারণ কেমিস্ট্রি অনেক মাইক্রো লেভেলে কাজ করে, অনেক ছোট লেভেলে কাজ করে, সেই জন্য সবকিছু সিজিএস এককে দেখা হয়। কিন্তু আমরা ফিজিক্সে যেহেতু সবকিছুকেই একটু ম্যাস ভর বস্তু ওই হিসাবে চিন্তা করি, সেই জন্য আমরা সবকিছু হচ্ছে এমকেএস বা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে এসআই ইউনিট। তো সেই এসআই ইউনিটে দেখব। ঠিক আছে, আচ্ছা, এইগুলা সব পারি, মানুষজন সব পারে, মাশাল্লাহ। তাহলে তো আজকে পড়ানোর কিছুই নাই, ক্লাস শেষ হয়ে যাবে 15 মিনিটে। ইয়েস, ব্যাপক ব্যাপক বিনোদন, ব্যাপক পার্টি। আচ্ছা, ওকে, ওকে, ফাইন। হ্যাঁ, ইনশাল্লাহ শাওন ভাই আবারও ক্লাস নিবে। শাওন ভাই এখনো ক্লাস নিচ্ছে না, বিষয়টা এরকম না, নিবেন নিবেন। ঠিক আছে, ওকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবার কি অবস্থা? আপনাদের সবার কি অবস্থা জলদি আমাকে একটু ছোটখাটো করে জানায় দেন। দেখেন, অলরেডি আমি গ্রুপে পোস্ট করছিলাম, এবং এই যে টপিক গুলো আছে বর্ণালীর ব্যাপারটা, আমাদের রেকর্ডেড, সরি, এনিমেটেড লেকচারে বর্ণালী কিরকম দেওয়া আছে সেইটা আমি ঠিক জানি না, বাট বাকি যে জিনিসপত্রগুলো আছে, অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ, তারপর বেগ, তারপরে হচ্ছে শক্তি। তো এই সমস্ত জিনিসপত্রগুলা হচ্ছে আমাদের এনিমেটেড লেকচার, লেকচার নাম্বার হচ্ছে 1। সো এই এনিমেটেড লেকচার নাম্বার 1-এ খুব ডিটেইলসে সুন্দর করে বুঝায় দেওয়া আছে। তারপরে আমরা দেখব, কোনো সমস্যা নাই, অবভিয়াসলি আমরা দেখব। ঠিক আছে, রেজওয়ান এরকম হতদরিদ্রের মতো কমেন্ট করিস না। ঠিক আছে, হতদরিদ্রের মতো কমেন্ট করিস না। মেকানিক্যাল, মেকানিক্যাল বানানটা একটু ঠিক মতো লিখ বাবু। ঠিক আছে, মেকানিক্যালে পড়ে কি অ্যাস্ট্রোনট হওয়া যায়? ডিপেন্ডস। অ্যাস্ট্রোনট বলতে আসলে মানে অ্যাস্ট্রোনমি, বা আপনি যদি আসলে নাসায় চাকরি করতে চান, তো ওইখানে অনেক অপশন আছে। আপনি সিএসসি পড়েও নাসায় চাকরি করতে পারেন, ইলেকট্রিক্যাল পড়েও নাসায় চাকরি করতে পারেন। সো অনেক অনেক অপশন আছে। ঠিক আছে, সো ভালো আর কি। কৌণিক ভরবেগকে এমভিআর লিখলে কোনো ঝামেলা হবে না। না, আমরা তো বলছি যে কৌণিক ভরবেগ, যেটাকে আমরা এল দিয়ে লিখি, এই এল সমান হচ্ছে এন ইন্টু
h ডিভাইডেড বাই টোয়াইস পাই, অথবা এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে mvr। সো না, কোনো সমস্যা নাই, কৌণিক ভরবেগকে আমরা mvr দিয়ে প্রকাশ করতেই পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা। তো আমরা সবগুলা সূত্র আমাদের জন্য লিখে দেওয়া আছে, সবগুলো সূত্র লিখে দেওয়া আছে। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিব সেই সূত্রগুলা দেখার জন্য, পড়ার জন্য। বাট তার আগে একটু ছোটখাটো করে কথাবার্তা বলে আসি, নাইলে আমার নিজের কাছেই শান্তি লাগবে না। মানে আমি এই যে ক্লাসটা শুরু করার আগে, তোদের সাথে দেখা করার আগেই আমি চিন্তা করতেছিলাম যে কি বলবো না বলবো। তো তখন মনে হইলো যে একেবারেই যদি কোনো গল্প স্বল্প না করি, কোনো কথাবার্তা না বলি, দিরিম করে এসে যদি সূত্র দেখায় পড়াশোনা শুরু করে দেই, তাইলে আসলে ঝামেলা। তো আসেন আমরা একটু কথাবার্তা বলি, তারপর আমরা পড়াশোনার দিকে যাচ্ছি, বা সূত্র দেখবো, ম্যাথ করব। আজকে আমরা প্রচুর ম্যাথ ইনশাল্লাহ সলভ করব। ঠিক আছে, আচ্ছা। সো এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াস, সো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন। সো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের ভিতরে আমি ধরে নিলাম হচ্ছে জেড সংখ্যক প্রোটন আছে। এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে? এই নিউক্লিয়াসের ভিতরে জেড সংখ্যক প্রোটন আছে। সো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন অনুমোদিত কক্ষপথে কি হবে? ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। সো আমি চিন্তা করতেছি যে কোনো একটা ইলেকট্রনের জন্য আমি চিন্তা করব যে নিউক্লিয়াসের চারপাশে কি হচ্ছে? একটা ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় আছে। এত হাজার হাজার ইলেকট্রন নিয়ে আমার চিন্তা করে লাভ নাই। সো এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে একটা ইলেকট্রন, এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন। আর ভিতরে কি আছে? ভিতরে আছে হচ্ছে জেড সংখ্যক প্রোটন। তো প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জের মান তো আসলে সমান, 1.6 10⁻19 কুলম। তো আমাদের বইতে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ দুইটাকেই ই দিয়ে লেখা হয়েছে। সো ভিতরে বেসিক্যালি চার্জের পরিমাণ কত? এই নিউক্লিয়াসের ভিতরে চার্জের পরিমাণ কত? ধরে নিলাম নিউক্লিয়াসে প্রোটন কয়টা আছে? প্রোটন আছে হচ্ছে জেড সংখ্যক। তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে চার্জ আছে কতদূর? এই নিউক্লিয়াসের ভিতরে, এই নিউক্লিয়াসের ভিতরে চার্জ আছে হচ্ছে, নিউক্লিয়াসের ভিতরে চার্জ আছে হচ্ছে জেড ইন্টু ই পরিমাণ। ঠিক আছে, আচ্ছা। এখন খেয়াল করেন, এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, এই যে ইলেকট্রনটা ঘুরতেছে বৃত্তাকার পথে ইলেকট্রনটা ঘুরতেছে। সো এখন ঘূর্ণনের যে কোনো মোমেন্টে বেসিক্যালি ওর তো একটা রৈখিক বেগ থাকবে। তো এই রৈখিক বেগটা কোন দিকে যাবে? রৈখিক বেগটা ধরে নিলাম এই বরাবর যাচ্ছে, স্পর্শক বরাবর। ঠিক আছে, তো এই স্পর্শক বরাবর কি থাকতেছে? এই স্পর্শক বরাবর ওর একটা রৈখিক বেগ থাকতেছে। সো এই রৈখিক বেগের ইম্প্যাক্টের কারণে ওর তো বেসিক্যালি এই এলাকা থেকে ছুটে বের হয়ে যাওয়ার কথা, এই রাস্তা দিয়ে ছুটে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু যেটা সে যায় না। কেন যায় না? এইটার কারণটা হচ্ছে যে ওকে একটা কেন্দ্রমুখী বল দিয়ে নিউক্লিয়াস সব সময় টানতেছে। সো এই যে কেন্দ্রমুখী বল, দেখো তোমাদের বইতে এই জায়গায় হয়তো বা কেন্দ্র বিমুখী বলের কথা বলা আছে। এখানে কোনো কেন্দ্র বিমুখী বল নাই। যদি কেন্দ্র বিমুখী বল থাকতো, বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল, ভিতরের দিকে একটা কেন্দ্রমুখী বল, তো সমান ও বিপরীত মানের দুইটা বল, সো তো নিউট্রালাইজ হয়ে যাইতো। তো ইলেকট্রন বেসিক্যালি রৈখিক পথে চলে যাইতো। সো এখানে কোনো কেন্দ্র বিমুখী বল নাই। সো দয়া করে কেন্দ্র বিমুখী বলের চিন্তাটা মাথাতেই আনবেন না। ওকে, সো এই যে কেন্দ্রমুখী বল, এইটা বেসিক্যালি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান যে কোনো বস্তুর জন্য দরকার। নাইলে কোনো বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরতে পারবে না, ও স্পর্শক বরাবর চলে যাবে যে কেউ। সো এই কেন্দ্রমুখী বলটা দরকার। এখন এই কেন্দ্রমুখী বলটা কে সাপ্লাই দিবে? কেন্দ্রমুখী বলটা কে প্রোভাইড করবে? কেন্দ্রমুখী বলটা প্রোভাইড করবে হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কোত্থেকে আসতেছে এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল? এইখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। এইখানে আছে হচ্ছে প্রোটন, প্রোটনের চার্জ অবভিয়াসলি পজিটিভ। সো এই পজিটিভ নেগেটিভ মিলায় ওরা কি করবে? ওরা একটা আকর্ষণ বল তৈরি করবে। সো এই জায়গায় যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, কুলম্বের বল, সেই কুলম্বের বলের মানটা কত হবে? সেই কুলম্বের বলের মান আপনারা অবভিয়াসলি জানেন, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই, আমি ধরে নিলাম যে এই ব্যাসার্ধটা, এটা কত নাম্বার কক্ষপথ আমরা জানি না, তো আমি ধরে নিতে পারি এটা হচ্ছে n তম কক্ষপথ। এটা কততম কক্ষপথ? n তম কক্ষপথ।
তাইলে এন তম কক্ষপথের ব্যাসার্ধ কত? এন তম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর অফ এন। ধরে নিছি আমরা অনেকবার এই এন এর মান লিখবো। এন তম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর অফ এন। সো এই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা আছে, এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। কেন্দ্রমুখী বলের যোগান দেয়। কে যোগান দেয়? এই কেন্দ্রমুখী বলের যোগান দেয় হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তো এইখানে ঘটনা যেটা হচ্ছে নেট ফোর্স বা লব্ধি বল, এই লব্ধি বলটা কি? লব্ধি বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং এই বলটা হচ্ছে কুলম্বের বলের সমান, একই ফোর্স। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আর এন স্কোয়ার হবে, অবভিয়াসলি আর এন স্কোয়ার হবে, স্কোয়ার না হওয়ার কোনো কারণই নাই। ঠিক আছে, আচ্ছা 9 × 10⁹ লেখা যায়, আমরা লিখি নাই, আমরা ফর্মুলা লিখতে চাইছি। আচ্ছা তাইলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এম ভি এন স্কোয়ার ডিভাইডেড বাই আর অফ এন, এম ভি স্কোয়ার বাই আর। এই যে ভেলোসিটিটা আছে, এই ভেলোসিটিটাকে বললাম যেহেতু এন তম কক্ষপথের ব্যাসার্ধ, যেহেতু এন তম কক্ষপথের ব্যাসার্ধ, সো এন তম কক্ষপথের ব্যাসার্ধটাকে আমি বলছি হচ্ছে আর অফ এন, এবং এন তম কক্ষপথে ইলেকট্রনের বেগটা কত? ভি অফ এন। তাহলে এম ভি স্কোয়ার বাই আর, এই এম ভি স্কোয়ার বাই আর সমান লিখা যাবে কি 1/4πε0। এখানে কি আছে? জেড ই স্কোয়ার, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর অফ এন স্কোয়ার। তাইলে দেখো বেশ কিছু জিনিসপত্র কমন আছে, যেই রাশিমালাগুলা কমন আছে আমরা সেই রাশিমালাগুলাকে ক্যান্সেল করে দিতে পারি বা কাটাকাটি করে দিতে পারি। সো এইখান থেকে কি কি ক্যান্সেল করা যায় বা কি কি কাটাকাটি করা যায় সেইটা যদি আমরা দেখি, এখানে আর এন আছে, আর এন এর সাথে এই স্কোয়ারটা আমরা কেটে দিতে পারি। সো বাকি যা কিছু আছে সব কিছুকে যদি আমরা এক সাইডে নিয়ে যাই, তাহলে ভি এন স্কোয়ার, এই ভি এন স্কোয়ার সমান কি লেখা যায়? এই ভি এন স্কোয়ার সমান লেখা যাবে হচ্ছে 1/4πε0 ইন্টু জেড ই টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু আর এন। সো এইখান থেকে আমরা চাইলে ভি এর একটা সমীকরণ বাইর করে নিতে পারি। এইখান থেকে আমরা চাইলে কি করতে পারি? এখান থেকে আমরা চাইলে হচ্ছে ভি এর একটা সমীকরণ বের করে নিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি। সো এই জায়গা থেকে ভি এর একটা ইকুয়েশন আসে, এই জায়গা থেকে ভি অফ এন বা ভি স্কোয়ার রাখলেও চলে। ভি অফ এন সমান কি আসবে? ভি অফ এন সমান এই পুরাটার রুট আসবে, সেইটা হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 এম ইন্টু আর এন। সো এখান থেকে আমরা কি পাইছি? এখান থেকে আমরা বেগের মান পাইছি, এখান থেকে আমরা বেগের একটা ইকুয়েশন পাইছি। সো বেগের অনেকগুলা ইকুয়েশন আসবে, এখান থেকে আমরা বেগের একটা ইকুয়েশন পাইছি, বেগের বেসিক্যালি তিনটা ইকুয়েশন আসবে। এখন এই ইকুয়েশন গুলা যাদের মুখস্থ বিদ্যা ভালো তারা মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করতে পারলে ভালো। কেউ যদি তোমাকে বলে যে মুখস্থ করলে আসলে লাভ নাই, লস, এগুলা ভুল কথা। মুখস্থ করাটা ভালো, কোনো লস নাই। বাট আমার মুখস্থ থাকতো না, সো আমি হচ্ছে জিনিসপত্রগুলো এরকম 2-4 লাইন ডেরাইভ করে আনতাম। আচ্ছা, শুরুতে তেমন কোনো কথাবার্তা হয় নাই, খুব সিম্পল কথা, বোর্ডে যা লেখা আছে তাই। এটাই আমাদের প্রথম স্লাইড। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে জেড সংখ্যক প্রোটন আছে। সো এই জেড সংখ্যক প্রোটনের মোট চার্জের পরিমাণ হচ্ছে জেড অফ ই, বেসিক্যালি ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জের মান সমান। তাহলে ই যেটা ইলেকট্রনের চার্জ, ই সেটাই প্রোটনের চার্জ, মান সমান। আচ্ছা, সো এই জেড সংখ্যক প্রোটন কক্ষপথে ঘূর্ণায়মান একটা ইলেকট্রনকে আকর্ষণ করবে। সো এই যে জেড সংখ্যক প্রোটন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনটাকে আকর্ষণ করবে, কেন আকর্ষণ করবে? কারণ এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে, কুলম্বের বল থাকবে। সো সেই কুলম্বের বলের মান কত? সেই কুলম্বের বলের মানটা হচ্ছে এইটা, এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। সো এই যে কুলম্বের বলটা আছে, যেহেতু ইলেকট্রনটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, সো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য একটা কেন্দ্রমুখী বলের দরকার।
তো এই কেন্দ্রমুখী বলটা কে যোগান দিবে? কেন্দ্রমুখী বলটা যোগান দিবে হচ্ছে এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এখানে বেসিক্যালি এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ছাড়া আর কোনো এক্সিস্টিং ফোর্স নাই। এখানে কোনো কোনো বইতে বা অনেক বইতেই কেন্দ্র বিমুখী বলের কথা বলা আছে। কেন্দ্র বিমুখী বল বলে কোনো কিছু এক্সিস্ট করে না এখানে, বেসিক্যালি কোথাও করে না। নিউটনীয় বলবিদ্যায়ও কেন্দ্র বিমুখী বল বলে কোনো কিছু নাই। যাই হোক, সো এখান থেকে নেট ফোর্স সেটা আসলে আমার কেন্দ্রমুখী বল, এবং এই কেন্দ্রমুখী বলটা হচ্ছে কুলম্বের বলের সমান। সো এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই রকম একটা ইকুয়েশন পাই যে ভি এন স্কোয়ার, এই ভি এন স্কোয়ার সমান কি লেখা যায়? এই ভি এন স্কোয়ার সমান লেখা যায় হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এন আর অফ এন ইন্টু এম। ঠিক আছে, ওকে, বা ভি স্কোয়ারের এই সমীকরণটাও রাখতে পারো। ওকে, আচ্ছা। সো এইখান থেকে আমরা ভি এর একটা ইকুয়েশন পাইছি। সো ভি এর আরো দুই একটা ইকুয়েশন আসতে পারে, বা এখান থেকে আমরা ব্যাসার্ধের একটা ইকুয়েশন বাইর করতে পারি। তো এই জিনিসপত্রগুলা কোত্থেকে আসবে? এই জিনিসপত্রগুলো আসবে হচ্ছে এই জায়গা থেকে। খেয়াল করো, সরি কি কালি দিয়ে লিখতেছি, আমরা তো কি জানি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এল সমান আমরা কি জানি? এল সমান আমরা জানি হচ্ছে এম ভি আর। তো এই যে কৌণিক ভরবেগ এল সমান সমান হচ্ছে এম ভি ইন্টু আর। এইটাকে লিখছি হচ্ছে ভি অফ এন, এইটাকে লিখছি হচ্ছে আর অফ এন। এইটা সমান সমান কি লিখা যাবে? এইটা সমান সমান লিখা যাবে হচ্ছে এনএইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। বা এইখান থেকে ভি অফ এন সমান আমরা কি লিখতে পারবো? ভি অফ এন সমান লিখতে পারবো এনএইচ ডিভাইডেড বাই এম, আর আর এন কে নিচে পাঠায় দাও, তাহলে এইখান থেকে লিখতে পারবো টোয়াইস পাই এম ইন্টু আর অফ এন। তাহলে এইখান থেকে খেয়াল করো, বেগের জন্য আমরা আরেকটা রাশিমালা পাইছি। এই রাশিমালাগুলো তোলো, ঠিক আছে? এই বেগের জন্য আমরা, বেগের জন্য এর আগে এখানে একটা রাশিমালা পাইছি, এই যে হলুদ রঙের ঢেউ খেলানো চেহারাটা, এইটা হচ্ছে আমাদের বেগের একটা ইকুয়েশন। সো বেগের এই ইকুয়েশনটা আমরা মার্ক করে রাখি, লিখে রাখি খাতার কোনায়, পুরা ডেরিভেশন না লিখতে চাইলেও কোনো সমস্যা নাই। আর এইখান থেকে বেগের আরেকটা ইকুয়েশন পাইছি যে ভিএন সমান কি? ভিএন সমান হচ্ছে এনএইচ ডিভাইডেড বাই 2 পাই এম ইন্টু আর এন। আচ্ছা, তো এই জিনিসটারে আমি আবার কাজে লাগাইতে পারি। এই জিনিসটারে আমি আবার কোথায় কাজে লাগাইতে পারি? খেয়াল করো, আমরা আগের যে ইকুয়েশনটা দেখছিলাম, ধরো এই ইকুয়েশনটা ভিএন। সো এই যে ভি এন স্কোয়ার, এই যে ইকুয়েশনটা ছিল, আবার আবার আমরা কি দেখছিলাম? ভি এন স্কোয়ার এইটা সমান সমান কি? ভি এন স্কোয়ার সমান 1/4 পাই এপসাইলন নট 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর এন। তাহলে এখান থেকে লিখতে পারবো এম ইন্টু আর এন। সো এইটা কি? এটা হচ্ছে ভি এন স্কোয়ারের ভ্যালু। এটা কার ভ্যালু? এটা হচ্ছে ভি এন স্কোয়ারের ভ্যালু। সো এইখানে কি আছে? এখানে আছে হচ্ছে ভি এন। সো এই ভি এন এর মানটা এখানে বসায় এটারে স্কোয়ার করে দেই। সো এখানে কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম ইন্টু আর এন, টোটালটার উপরে লিখতে পারবো স্কোয়ার, সমান সমান আমি লিখতে পারবো কি? সমান সমান আমি লিখতে পারবো, এই পাশে তো যা ছিল তাই, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু আর অফ এন। ঠিক আছে, আচ্ছা, ডেরিভেশনটা দেখে যাও, আমার কোনো জায়গায় বাই চান্স যদি ছুটে যায়, ভুল হয় আমাকে বলে দিও। আচ্ছা, সো বর্গ বর্গ করে দেই। তো বর্গ যদি করে দেই, বা এইখান থেকে লিখতে পারবো এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার, 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার সমান সমান কি? সমান সমান হচ্ছে এই পাশে তো যা ছিল তাই, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম অফ আর এন। তাহলে এইখান থেকে দেখেন কিছু জিনিসপত্র অবভিয়াসলি কাটা চলে যাবে। এখানে এম স্কোয়ার আছে, এখানে এম আছে একটা, তাইলে এম এর সাথে স্কোয়ার কেটে দিলাম।
4 এর সাথে 4 কেটে দিলাম, পাই এর উপরে স্কোয়ার আছে, এই পাই কেটে দিলাম। তাহলে আর কিছু কাটা যাচ্ছে এখান থেকে না? আর কিছু, ও হ্যাঁ, আর এন এখানে স্কোয়ার আছে, আর এন এখানে আছে একটা, সো এই স্কোয়ারের সাথে এই আর এন কেটে দিলাম। সো আমরা বেসিক্যালি কি চাই? আমরা বেসিক্যালি হচ্ছে আর এন, এই যে ব্যাসার্ধটা আছে পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের মান, এই আর এন এর মান কত আমরা সেইটা বাইর করতে চাই। সো এই আর এন এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এইখান থেকে খেয়াল করো আমরা লিখতে পারবো, বা আর এনটাকে কোনাকুনি ওই পাশে নিয়ে গেছি, তাহলে আর এন সমান সমান হবে হচ্ছে এপসাইলন নট উপরে চলে যাবে, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই z pi m z into h e square, pi m z into e square। আমার এই জিনিসপত্রগুলো একেবারেই মুখস্থ নাই, আমি লাইন বাই লাইন দেখে দেখে বসাচ্ছি। সো এপসাইলন নট n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই পাই m z e স্কোয়ার। ভেরি গুড। সো এইখান থেকে বেসিক্যালি আমরা একটা ভালো সূত্র পাইছি, এই সূত্রটা আমাদের কাজে লাগবে এবং এই সূত্রটা মনে রাখতে পারলে ভালো। সেইটা হচ্ছে যে কোনো পরমাণুর জন্য এই যে সূত্রটা পাইছি, এই যে সূত্রটা, একটা পাই আছে তো বাবু, এই যে পাই স্কোয়ার আর এখানে পাই কাটাকাটি গেলে একটা পাই আছে, পাইটা লিখছি তন্ময়, ঠিক আছে? কেমিস্ট্রির ইকুয়েশন বলে কিছু নাই, পড়ালেখার ইকুয়েশন। সো এইটা হচ্ছে যে কোনো পরমাণুর, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে যে কোনো পরমাণুর জন্য যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ। আমাদের বইতে বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর কথা বলা হয়েছে, কারণ বেসিক্যালি বোর পরমাণুর মডেল দিয়ে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা আজকে বর্ণালী দেখব, খুব মজার দুই একটা সিমুলেশন দেখব। সো ওই সিমুলেশনের দিকে যাওয়ার আগে এইখান থেকে আমরা ছোট করে আরেকটু কাজ যদি করে ফেলি, কি কাজ করতে পারি এখান থেকে খেয়াল করো। তুমি জাস্ট একটু বোর্ডের দিকে তাকাও, তুমি জাস্ট একটু বোর্ডের দিকে তাকাও। এপসাইলন নট এইটা একটা কনস্ট্যান্ট, এইচ স্কোয়ার প্লাঙ্কের ধ্রুবক এইটা একটা কনস্ট্যান্ট, পাই এইটা একটা কনস্ট্যান্ট, এম ইলেকট্রনের ভর এইটা একটা কনস্ট্যান্ট, ই স্কোয়ার এইটা আরেকটা কনস্ট্যান্ট। সো এই যে সবগুলা কনস্ট্যান্ট আছে, এই যে সবগুলা কনস্ট্যান্ট আছে, এই সবগুলা কনস্ট্যান্টকে আমি যদি একটু সাইড করে ফেলতে চাই তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি আর এন সমান সমান হচ্ছে এপসাইলন নট এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এবং এই যে পুরা জিনিসটা আছে, এই যে সাদা রঙের ফার্স্ট ব্র্যাকেট, এই যে সাদা রঙের ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি, সাদার এম সমানুপাতিক এন স্কোয়ার, এম সমানুপাতিক এন স্কোয়ার নাকি তুই আর সমানুপাতিক এন স্কোয়ার বলতে চাইছিস বাবু? বুঝি নাই। তো এই যে পুরা ভ্যালুটা আছে, এইটার মান কত? এইটার মান হচ্ছে জানা আছে সবার 0.53 অ্যাংস্ট্রম। এটার মান কত? এটার মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। তাইলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে আর অফ এন সমান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। সো এইটাও দেখো আমাদের জন্য খুব উপকারী একটা ফর্মুলা হিসেবে কাজ করবে। যখন আমরা ম্যাথ করতে যাব বা অ্যাডমিশনের ম্যাথটা সলভ করব, তখন এই সূত্রটা দিয়ে আমাদের চট জলদি অনেক কিছু মিলে যাবে। সো আর অফ এন সমান কি? আর অফ এন সমান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। আচ্ছা, সো এইখান থেকে একটু সামনে যাই, আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম আর অফ এন সমান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এখন যদি হাইড্রোজেন পরমাণু হয়, সো হাইড্রোজেন পরমাণুর জন্য জেড মানে কি? জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা। জেড জেড যে লিখতেছি, জেড মানে আসলে কি? জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা।
আর এন মানে কি? এন মানে হচ্ছে কততম শক্তি স্তর। এন মানে হচ্ছে কততম শক্তি স্তর। ঠিক আছে, তাহলে এইখান থেকে হাইড্রোজেন পরমাণুর জন্য আমার প্রোটন সংখ্যার মান কত? 1। আর ধরে নিলাম যে প্রথম কক্ষপথে আছে, তাইলে হাইড্রোজেন পরমাণুর যে কোনো একটা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে অবস্থান করে, কি বলছি? হাইড্রোজেন পরমাণুর কোনো একটা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে অবস্থান করে, তাইলে R1 এর ভ্যালু কত আসবে? R1 এর ভ্যালু আসবে 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এইখান থেকে আমি যদি এন তম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে জেড এর ভ্যালু তো 1 থাকবে, তাহলে এই জায়গায় 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার চলে আসবে। তো এই যে কাহিনীগুলো আমরা করলাম, এই সব কাহিনী কার জন্য? এই সব কাহিনী হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের জন্য। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ কত আমরা বের করছি। আর যদি হাইড্রোজেন পরমাণু না হয়ে অন্য যে কোনো পরমাণু হয়, উপরের সূত্রটা কার জন্য? উপরের সূত্রটা হচ্ছে যে কোনো পরমাণুর জন্য। উপরের সূত্রটা হচ্ছে যে কোনো পরমাণুর জন্য। আর নিচের যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, এইটাই বেসিক্যালি আমাদের বইতে অনেক ব্যবহৃত হবে। তো এইটা বেসিক্যালি শুধু হাইড্রোজেন পরমাণুর জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন সরাসরি তুমি যদি এই সূত্রটা লিখে দাও, তখন স্যাররা একটু মন খারাপ করতে পারে যে জিরো, এ মানে হচ্ছে অ্যাংস্ট্রম বাবু, অ্যাংস্ট্রম। এ না, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্যের একটা একক। এইটা মানে হচ্ছে 10⁻10 মিটার। এটা হচ্ছে অ্যাংস্ট্রম। এইটাকে বলে হচ্ছে অ্যাংস্ট্রম। ঠিক আছে, ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা হয়। ঠিক আছে, হ্যাঁ, 5.3 10⁻11 বোরের ব্যাসার্ধ এইটাই। ওকে, এর দূর বুঝতে পারছি। তাইলে এইখান থেকে খেয়াল করেন, আমরা ব্যাসার্ধের ব্যাপারটা ক্লিয়ার করে ফেলছি। এন এর কথা বলছি, কততম শক্তি স্তর। এন হচ্ছে কততম শক্তি স্তর। অ্যাডমিশনে ডিরেক্ট সূত্র বসায় ম্যাথ করা যায়। বুয়েট অ্যাডমিশন টেস্টে তুমি যদি 3 লাইনেও ম্যাথ সলভ করে দাও, স্যার খুশি হবে। স্যার বলবে ছেলেটা অনেক ভালো, মেয়েটা অনেক ব্রিলিয়েন্ট, ওকে ফুল নাম্বার দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা ভাই, এগুলা তো সব আমাদের বইতে দেওয়া টাওয়া আছে। সো আমরা হাইড্রোজেনের বাদে লিথিয়াম নিয়েও অঙ্ক করব, অক্সিজেন নিয়েও অঙ্ক করব, আমরা বেশ কিছু জিনিসপত্র নিয়ে অঙ্ক করব। সো খেয়াল করো, আমরা রৈখিক দ্রুতির জন্য দুইটা ইকুয়েশন দেখছিলাম। একটু হোল্ড করো। রৈখিক দ্রুতির জন্য এইখানে আমরা একটা ইকুয়েশন দেখছিলাম যে vn সমান হচ্ছে √z⁴ ডিভাইডেড বাই 4πε0 m ইন্টু rn। এইটা হচ্ছে বেগের জন্য একটা সমীকরণ। সো সমীকরণ তো মুখস্থ থাকে না, আমি অধমের। সো এই অধম কি করবে? অধম যেটা করবে, এই পুরা ইকুয়েশনটাকে অধম হচ্ছে কপি করবে। অধম ব্যর্থ হয়েছে, তার চেয়ে লিখলেই মনে হয় লাভ হইতো। তো এইখান থেকে আমি যদি একটু সামনে যাই, তো এইখান থেকে আমি যদি একটু সামনে যাই, তাহলে এইখানে খেয়াল করো আমি কি পাবো। আমি হচ্ছে এইখান থেকে বেগের জন্য একটা সমীকরণ পাইছি যে vn সমান হচ্ছে z⁴ ডিভাইড বাই 4πε0 m ইন্টু rn। আর এখান থেকে আরেকটা ইকুয়েশন পাইছি nh/2πm rn। বা এখান থেকে vn এর আরেকটা সূত্র পাইছি, সেইটা হচ্ছে nh ডিভাইডেড বাই 2πm ইন্টু rn। সো এই দুইটা হচ্ছে বেগের দুইটা সমীকরণ। সো এই দুইটা ছাড়া বেগের আরেকটা সমীকরণ আছে। ঠিক আছে, এই দুইটা ছাড়া তোমরা অধম, তোমরা খাতায় লিখবা ভাই আমার এই জিনিসটা হয়, আমার এই জিনিসটা হয় যে আমি খাতায় লিখার সময় মনে হয় আরে যদি একটু কপি করা যাইতো, আরে যদি একটু মোছা যাইতো, এরকম করে যদি মুছে ফেলা যাইতো, আহা কতই না সুন্দর হইতো। আচ্ছা খেয়াল করেন, আমরা rn সমান একটা ভ্যালু জেনে আসছি। আমরা rn সমান কি জেনে আসছি? আমরা rn সমান জেনে আসছি হচ্ছে ε0 n² h²
ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার, পাই এম জেড ই স্কোয়ার। সো এই যে ভ্যালুটা আর এন এর, এই যে ভ্যালুটা, কথা আছে এটা নিয়ে, আমি খুব ইন্টারেস্টিং একটা এমসিকিউ দিব এবং তোমরা কিন্তু সব লেজে গোবরে লাগাই দিবা, একদম শিওর বলতেছি। কেমিস্ট্রিতে যদিও পড়ে আসছো, কিন্তু লেজে গোবরে লাগাই দেওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে খেয়াল করো, এই আর এন এর ভ্যালুটা আমরা এইখানে পুট করব, এই আর এন এর ভ্যালুটা আমরা এখানে বসাবো। তো আর এন এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, তাহলে খেয়াল করো ভি অফ এন, এই ভি অফ এন সমান কি লেখা যাবে? ভি অফ এন সমান লেখা যাবে, উপরে আসে হচ্ছে এন অফ এইচ ডিভাইডেড বাই, নিচে আছে 2 পাই এম, নিচে আছে 2 পাই এম ইন্টু আর এন। আর এন সমান কি? এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার divided by pi m z e square, divided by pi m z e square. ওকে, বিসমিল্লাহ বলে কিছু কাটাকাটি খেলি আমরা, অনেকদিন কাটাকাটি খেলি না। 2 আর 2, পাই আর পাই কাটা, এম আর এম কাটা, খুব ভালো কথা। এখানে এন এর সাথে এখানে এন এর স্কোয়ার কাটা, এখানে এইচ এর সাথে এইচ এর স্কোয়ার কাটা। তাহলে যেইটা হবে, এই জেড ই স্কোয়ার আছে, এই জেড ই স্কোয়ার যাবে মাথার উপরে, জেড ই স্কোয়ারটাকে মাথার উপরে পাঠাই, তাহলে এইখান থেকে ভি অফ এন সমান কি লিখতে পারবো? ভি অফ এন সমান লিখতে পারবো হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এন এইচ, ঠিক লিখছি নাকি? 2 এপসাইলন নট এন ইন্টু এইচ, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এন ইন্টু এইচ। ভেরি গুড। সো এই হচ্ছে আমাদের বেগের আরেকটা ইকুয়েশন, এই হচ্ছে বেগের আরেকটা ইকুয়েশন। বুঝতে পারছি? সো দেখো, আমরা বেগের কয়টা ইকুয়েশন পাইছি? বেগের 3টা ইকুয়েশন পাইছি, বেগের 3টা ইকুয়েশন পাইছি। তাহলে এবার একটু খেলা আছে, খেলাটা খেলার জন্য সবাই রেডি? ক্লিয়ার এন্ড ডান? ভেরি গুড। আসো খেলি, আসো খেলি। কি খেলবো? হাডুডু খেলবো। সো কিভাবে হাডুডু খেলবো? আমরা হাডুডু খেলবো না, এমনি বলছি, ক্লাস বাদ দিয়ে হাডুডু খেললে এনাম ভাই দৌড়াবে আমাকে। তো তোমাকে হাডুডু খেলার জন্য পাঠাইছি ক্লাসে। তাইলে খেয়াল করো বাচ্চা লোক, আমরা বেগের জন্য কয়টা ইকুয়েশন দেখতে পাচ্ছি? আমরা বেগের জন্য ইকুয়েশন দেখতে পাচ্ছি হচ্ছে 3টা। বেগের জন্য কয়টা ইকুয়েশন দেখতে পাচ্ছি? বেগের জন্য আমরা ইকুয়েশন দেখতে পাচ্ছি হচ্ছে 3টা। 3টা ইকুয়েশন তোমার সামনে আছে, এবং এইখান থেকে গতিশক্তি বের করা খুব সহজ। আমরা গতিশক্তির দিকে একটু পরে যাব। গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। সো এম এর মান তো ইলেকট্রনের ভর, ভি 3টা বসায় দিলে এই 3টার জন্য করসপন্ডিং 3টা ইকুয়েশন আসবে, সেগুলা আমরা বসাবো না আর কি। ঠিক আছে? এপসাইলন নট ছিল না কেমিস্ট্রিতে ভাই, জানি না ভাই, আমি কেমিস্ট্রি পারি ভাই। আমার কেমিস্ট্রির দৌড় হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাই দিলে পানি আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তুই যদি আমার কেমিস্ট্রি জিজ্ঞাস, তাহলে আমি ওইটাই কমু, যে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 অণু সালফিউরিক অ্যাসিড মিশাইলে 2 অণু পানি, 1 অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তুই এখন আমাকে কেমিস্ট্রির ভয় দেখাচ্ছস কেন রে বাবা? মানে অদ্ভুত, কি যে করিস না তোরা। তাহলে এখন আমাকে বলো, ভি এন এর সাথে, সংক্ষেপে লিখলাম, মানে যে কোনো কক্ষপথের বেগের সাথে এন, এন মানে কি? কততম কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এন এর সম্পর্ক কি রকম? বেগের সাথে কক্ষপথের সম্পর্ক সেরকম। কেমিস্ট্রিতে সিজিএস এ পড়ানো হয়েছিল, পড়াইছে কেমিস্ট্রি, ওরা অনেক বস, কেমিস্ট্রি বস, আমরা কি ফসফস, অদ্ভুত। তাহলে আসো, এ নাম্বারে বললাম, এ নাম্বারে বললাম যে প্রথমটাতে এনই দেখতে পাচ্ছি না। প্রথমটায় এন নাই কেন? প্রথমটা একটা এন থাকলে তো ভালো হইতো। আচ্ছা যাই হোক, বললাম ভি এন প্রপোর্শনাল হচ্ছে এন। বি নাম্বারে বললাম ভি এন ব্যস্তানুপাতিক এন। সি নাম্বারে বললাম দুটোই
ডি নাম্বারে বললাম কোনোটি নয়। অবশ্য তোরা পারবি, তোরা কেমিস্ট্রিতে পড়ছস, তোরা পড়ছস। আরে সাবাস, সেরা সেরা সেরা। ওকে, ভেরি গুড। দুইটা সূত্রে দুই রকম গুড। এইটা আসলে তোদের কেমিস্ট্রি পড়া হয় নাই। যারাই, আমি সময় নষ্ট না করি, কালক্ষেপণ করলে আমার নিজেরই লস, আমাদের সবার লস। যাদের মনে হচ্ছে এন এর সমানুপাতিক হবে, অর্থাৎ যাদের এইটা দেখে মনে হচ্ছে, এইটা দেখে মনে হচ্ছে ভি এন প্রপোর্শনাল এন, তারা বেসিক্যালি নিতান্তই নাদান বাচ্চা, তারা ভুল বলছো। দুইটা হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, কোনোটাই নয়, এটা তো হবে না। বেসিক্যালি একটা তো কারেক্ট উত্তর। তো ব্যাপারটা হচ্ছে, খেয়াল করো কেন এইটা হবে না। এইটা হবে না কেন, তুমি এখানে তো দেখতে পাচ্ছ যে ভি এন সমান NH ডিভাইডেড বাই 2πm ইন্টু আর এন। এখন এই যে আর এন আছে, আর এন মানে কি ব্যাসার্ধ না? আর এন মানে কি? আর এন মানে তো হচ্ছে ব্যাসার্ধ। তো এই আর এন সমান আমরা কি জানি? আর এন সমান আর এন, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 z ই স্কোয়ার পাই এম, জেড ই স্কোয়ার পাই এম। তো খেয়াল করো, ব্যাসার্ধের ভিতরে এন আছে না? ব্যাসার্ধের ভিতরে কি আছে? ব্যাসার্ধের ভিতরে তো এন আছে। এই যে ব্যাসার্ধটা দেখতে পাচ্ছি, এই ব্যাসার্ধটার ভিতরে কি আছে? ব্যাসার্ধটার ভিতরে এন আছে। সো এই কারণে বেসিক্যালি এইটাকে আমরা কারেক্ট লজিক বলতে পারবো না। আমাদের কারেক্ট সূত্র হচ্ছে এইটা, ভি এন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ 1/n। এবং এর মাঝখান থেকে আমরা কি বুঝলাম? এর মাঝখান থেকে আমরা বুঝলাম যে যত বেশি শক্তি স্তর বড় হইতে থাকবে, যত বেশি দূরের কক্ষপথে যাইতে থাকবো, তত বেশি আসলে ইলেকট্রন স্লোলি ঘুরবে। খেয়াল করো, খেয়াল করো, এইখান থেকে আমরা লিখতে পারি ভি এন সমান সমান হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই এন। ভি এন সমান হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই এম। এইটা মনে রাখবেন সবাই। এন তম কক্ষপথে বেগের মান, প্রথম কক্ষপথে বেগের মানের 1/n গুণ। এন তম কক্ষপথে বেগের মান, এন তম কক্ষপথে বেগের মান প্রথম কক্ষপথে বেগের মানের 1/n গুণ। তার মানে যত, এটাকে কি বলবো, যত দূরের কক্ষপথ, যত দূরের কক্ষপথ বা শক্তি স্তর, ইলেকট্রনের বেগ তত কম। ইলেকট্রনের বেগ তত কম। যত দূরের শক্তি স্তরে যাব, যত বড় হইতে থাকবে শক্তি স্তর, ইলেকট্রনের বেগের মান তত কম হইতে থাকবে। আমরা এগুলা দেখব, আমরা সিমুলেশন দেখব যে প্রথম কক্ষপথে ইলেকট্রন অনেক দ্রুত ঘুরতেছে, 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রন একটু স্লো ঘুরতেছে, 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন আরো স্লো ঘুরতেছে। কক্ষপথ যত বড় হইতে থাকবে, কক্ষপথ যত বড় হইতে থাকবে, ইলেকট্রনের বেগের মান তত কমতে থাকবে। আরো একটা জিনিস বলি, আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই জায়গা থেকে ব্যাসার্ধের একটা সম্পর্ক ছিল। ব্যাসার্ধের সম্পর্ক কি? ব্যাসার্ধের এরকম একটা সম্পর্ক ছিল, 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। সো এই যে ব্যাসার্ধের সম্পর্ক ছিল, এইটা থেকে আসো, সূত্র লেখা আছে সব, সেটার দিকে আমরা যাচ্ছি। তো আমরা আরেকবার একটু ব্যাসার্ধ নিয়ে কথা বলি, এতে আমাদের শক্তি স্তরের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সো ব্যাসার্ধ আর এন সমান কি ছিল? আর এন সমান ছিল এন স্কোয়ার বাই জেড ইন্টু আর ওয়ান। আর এন সমান ছিল এন স্কোয়ার বাই জেড ইন্টু আর ওয়ান। তার মানে আসলে কি, আমি ধরে নিলাম হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, আমার জন্য সহজ হয়। আমি ধরে নিলাম কি হাইড্রোজেন পরমাণু। তো হাইড্রোজেন পরমাণু হইলে জেড এর ভ্যালু কত? হাইড্রোজেন পরমাণু হইলে জেড এর ভ্যালু হচ্ছে 1। তো এইটা জানলে আমার লাভ কি? এটা জানলে আমার লাভ হচ্ছে আর টু সমান কি আসবে? আর টু সমান আসবে 2 square into R1, that means 4 of R1. R3 সমান কি আসবে? 3 square into R1, that means 9 of R1. R4 সমান কি আসবে? 4 square into R1, that means 16 R1। তুই বলতে পারো ভাই আপনি আমাদেরকে 2 এর নামটা পড়াচ্ছেন নাকি,
বর্গ টর্গ শিখাচ্ছেন, বুঝলাম না কি করতেছেন। খেয়াল করো, এখানে আমি যেটা বলতে চাই তোমাদেরকে, এই জিনিসটা ক্লিয়ার হইলে যখন আমরা শক্তি স্তরের ধারণাটা পড়বো, বর্ণালীর ধারণাটা পড়বো, তখন আমাদের বুঝতে আরো বেশি ভাল লাগবে। সেইটা হচ্ছে এই ব্যাসার্ধগুলা কিন্তু ইউনিফর্মলি বাড়তেছে না। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যত, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যত, ওইটা থেকে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ তার 4 গুণ, 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ তার 9 গুণ, 4 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ তার 16 গুণ। তার মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এই রকম, মনে করি এইটা যদি আমার সেই ক্ষুদ্র নিউক্লিয়াসটা হয়, এইটা যদি আমার সেই নিউক্লিয়াসটা হয়, তাহলে এই নিউক্লিয়াসের বাইরে আমি মনে করলাম যে এইটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নাম্বার কক্ষপথ। তাইলে 2 নাম্বার কক্ষপথটা বড় হবে, 2 নাম্বার কক্ষপথটা আরেকটু বড় হবে, এটা আরেকটু বড় করি। ঠিক আছে, 2 নাম্বার কক্ষপথটা হবে এই হচ্ছে 2 নাম্বার কক্ষপথ। 3 নাম্বার কক্ষপথ আরো বড় হবে। 3 নাম্বার কক্ষপথ কি হবে? 3 নাম্বার কক্ষপথ আরো বড় হবে। ঠিক আছে, সো 4 নাম্বার কক্ষপথ আরো বড় হবে। সো যতগুলা মানে উপরের লেভেলে যত যাইতে থাকবে, উপরের লেভেলে যত যাইতে থাকবে, তত বেসিক্যালি ব্যাসার্ধ বর্গের সমানুপাতিক হারে বাড়তে থাকবে। তত বেশি ব্যাসার্ধ কি হবে? তত বেশি ব্যাসার্ধ বর্গের সমানুপাতিক হারে বাড়তে থাকবে। সো ব্যাপারটা ইউনিফর্ম হবে না, ব্যাপারটা ইউনিফর্ম হবে না। ঠিক আছে, যে একই সমানুপাতে বৃদ্ধি পাচ্ছে, একই সমানুপাতে আসলে ওরা বৃদ্ধি পাবে না। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? সো স্কোয়ারের সমানুপাতিক, এক্স্যাক্টলি স্কোয়ারের সমানুপাতিক। কোন সূত্র বুঝোস নাই জয়? জয় কোন সূত্র বুঝোস নাই? আর ইজ প্রপোর্শনাল এন স্কোয়ার, হ্যাঁ অবশ্যই। জয় কোন সূত্র বুঝোস নাই? এগুলা তো সবগুলো আমরা পড়ছি, আগের জিনিসপত্র, এগুলা পড়ার কথা, পড়া জিনিসপত্র আমাদের। ওকে, বুঝতে পারছি। এন এর মানের সমানুপাতিক হারে বাড়ছে, হ্যাঁ বস, এন এর মানের সমানুপাতিক হারে বাড়ছে, এন এর মানের সমানুপাতিক হারে বাড়ছে। আচ্ছা, এখন আবার এই যে ইকুয়েশনটা পাইছি, এই যে ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে, আচ্ছা, তো এত বিশাল কাহিনী এঁকে ফেললাম। তাহলে খেয়াল করো, যদি জেড কনস্ট্যান্ট হয়, জেড যদি কনস্ট্যান্ট হয়, জেড যদি কনস্ট্যান্ট হয়, তখন ব্যাসার্ধের মান, ব্যাসার্ধের মান কি হচ্ছে? ব্যাসার্ধের মান আর এন সমান সমান হচ্ছে এন স্কোয়ার ইন্টু আর ওয়ান। সো আর ওয়ানটা তো কনস্ট্যান্ট, দ্যাট মিনস আমি বলতে পারি কি আর এন সমানুপাতিক কি, আর এন সমানুপাতিক হচ্ছে এন স্কোয়ার। সো আর এন যদি এন স্কোয়ারের সমানুপাতিক হয়, দ্যাট মিনস এইখানে আমরা একটা গ্রাফ ড্র করতে পারি, এইখানে আমরা একটা গ্রাফ ড্র করতে পারি। এটা কিসের গ্রাফ হবে? এইটা হবে হচ্ছে আর এন বনাম এন এর গ্রাফ। এটা কি হবে? এইটা হবে হচ্ছে আর এন বনাম এন এর গ্রাফ। এবং এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা দেখো, আর এন সমান ওয়াই সমান এম এক্স স্কোয়ার, ওয়াই সমান কি এম এক্স স্কোয়ার। সো ওয়াই সমান যদি এম এক্স স্কোয়ার হয়, সো গ্রাফটা হবে হচ্ছে এই রকম। তার মানে যত কক্ষপথের সংখ্যা কি হইতে থাকবে? বাড়তে থাকবে, ব্যাসার্ধের মান তার বর্গের সমানুপাতিক হারে বাড়তে থাকবে। আচ্ছা সৌরভ, ভিএন এর ইকুয়েশন তো বস আমরা 3টা লিখছি। সৌরভ, ভিএন এর ইকুয়েশন আমরা 3টা লিখছি, আপনি কোনটা বুঝেন নাই? ভিএন এর ইকুয়েশন বস আমরা 3টা লিখছি, আপনি ভিএন এর কোন? এই গ্রাফটা বুঝতে পারছি, আমরা আরো একটা গ্রাফ দেখব। এই গ্রাফগুলা সচরাচর আমাদের সব বইতে থাকে না। ঠিক আছে, এই যে এইটা বলিস না জুবায়ের, তাইলে মনে হবে যে আমার মানে আমাদের প্রচেষ্টাটাই ব্যর্থ। ঠিক আছে, 2 পাই ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ, 2 পাই ই স্কোয়ার ডিভাইড 2 পাই ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ
R2 সমান 4R1 হবে। হ্যাঁ, R2 সমান 4R1 লিখছি, R2 সমান 4R1 লিখছি, R2 সমান 4R1 লিখছি। জায়েদ কেন এটা বললি বুঝলাম না। ঠিক আছে, সাউন্ড কম মানে আমি আরেকটু জোরে কথা বললে তো মাইক্রোফোন ছাড়াই তোর কাছে আওয়াজ পৌঁছায় যাবে। ঠিক আছে, Vn সমান V1/n। দেখো এইখান থেকে খেয়াল করো, মানে এইখান থেকে খেয়াল করো, বেসিক্যালি এইটা হচ্ছে সম্পর্ক। তো প্রথম কক্ষপথের জন্য n এর ভ্যালু কত? প্রথম কক্ষপথের জন্য n এর ভ্যালু হচ্ছে 1। সো প্রথম কক্ষপথে n এর ভ্যালু যদি 1 হয়, প্রথম কক্ষপথে n এর ভ্যালু যদি 1 হয়, z এর মান বসাইলে, ই স্কোয়ারের মান বসাইলে, 2 বসাইলে, এপসাইলন নট বসাইলে, h বসাইলে, সো সবগুলা কনস্ট্যান্ট, তাইলে এখান থেকে প্রথম কক্ষপথে বেগের মান পাওয়া যাবে। তাইলে n তম কক্ষপথে বেগের মান কি হবে? n তম কক্ষপথে বেগের মান হবে v1/n, কারণ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? বেগের এই ইকুয়েশনটা খেয়াল করো, vn সমান কি? vn সমান ze স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট n ইন্টু h। সো এইখান থেকে যদি হাইড্রোজেন পরমাণু হয় বা অক্সিজেন হইলো, তাহলে অক্সিজেন হইলে জেড এর ভ্যালু 8, বা হাইড্রোজেন হইলে জেড এর ভ্যালু 1। সো জেড তো ফিক্সড, তাইলে ই এর মান কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, সো সবকিছুই তো কনস্ট্যান্ট। তাইলে একটাই তো চলক বাকি থাকে, সেটা হচ্ছে এন। তাহলে ভিএন এর সাথে এন এর সম্পর্কটা কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ভিএন এর সাথে, এই যে সৌরভ তোকেই বলতেছি, জেড হাইড্রোজেন পরমাণুর জন্য জেড এর ভ্যালু 1, অক্সিজেন হইলে জেড এর ভ্যালু হচ্ছে 8, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যাই হোক, জেড এর ভ্যালু ফিক্সড। একটা নির্দিষ্ট পরমাণুর জন্য জেড এর ভ্যালু ফিক্সড। ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট। সো বাকি সবগুলা রাশি তো কনস্ট্যান্ট। তাহলে একটাই মাত্র চলক বাকি থাকে, এন। একটাই মাত্র চলক বাকি থাকে। সো ওই চলকের সাথে বেগের সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক হবে। ওই চলকের সাথে বেগের সম্পর্কটা কি হবে? ব্যস্তানুপাতিক হবে। বুঝতে পারছি? হাইড্রোজেন হইলে এন এর মান 1, 2, 3, 4 যে কোনো কিছু হইতে পারে, এটা বলে দেওয়া থাকবে। হাইড্রোজেন হইলে এন এর ভ্যালু, মানে হাইড্রোজেনের ইলেকট্রন তো সবসময় প্রথম কক্ষপথে থাকবে এরকম কোনো ব্যাপার নাই। প্রথম কক্ষপথের জন্য এই যে V1 লিখছি আমরা, V1টা কি? বেসিক্যালি V1টা হচ্ছে প্রথম কক্ষপথের বেগ। V1 কি? V1 হচ্ছে প্রথম কক্ষপথের বেগ। তো এখন প্রথম কক্ষপথে না থেকে যদি দ্বিতীয় কক্ষপথে থাকে, তাহলে এন দিয়ে ভাগ করব। তৃতীয় কক্ষপথে থাকে, এন দিয়ে ভাগ করব। চতুর্থ কক্ষপথে থাকে, এন দিয়ে ভাগ করব। বুঝতে পারছি? ওকে, ফাইন। আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এইখান থেকে মোটামুটি মেলা কিছু তো বলে ফেলছি, মেলা কিছু বলে ফেলছি। ও আচ্ছা, আরেকটা জিনিস এইখান থেকে, আরেকটা জিনিস একটু আমরা দেখে যাই, তারপরে আমরা কিছু অঙ্ক করব টপাক করে। সো আর এন সমান কি ছিল? আর এন সমান ছিল এন স্কোয়ার বাই জেড ইন্টু R1। এখন বললাম এন ফিক্সড, এন ফিক্সড। সো এন ফিক্সড মানে কি? এন ফিক্সড মানে হচ্ছে, ধরো হাইড্রোজেন পরমাণুর জন্যও প্রথম কক্ষপথ, অক্সিজেন পরমাণুর জন্যও প্রথম কক্ষপথ, ক্যালসিয়াম পরমাণুর জন্য প্রথম কক্ষপথ। তো সবগুলা পরমাণুর জন্য প্রথম কক্ষপথ যদি আমরা ফিক্স করি, মানে এন এর মান ফিক্সড করে দিলাম, তাহলে এই যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধর সাথে জেড মানে পারমাণবিক সংখ্যা, ব্যাসার্ধর সাথে জেড এর সম্পর্ক কি হবে? ব্যাসার্ধর সাথে জেড এর সম্পর্ক কি হবে? ব্যাসার্ধ আর জেড পারমাণবিক সংখ্যা, এই দুইটা কি ব্যস্তানুপাতিক না? ব্যাসার্ধর সাথে জেড এর সম্পর্কটা কি? ব্যাসার্ধর সাথে পারমাণবিক সংখ্যার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে এইখান থেকে আমরা এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে পারি, হাইড্রোজেন পরমাণুর তো জেড এর মান সবচাইতে কম, এরপরে লিথিয়াম, বেরিয়াম, আস্তে আস্তে বাড়তে থাকে, অক্সিজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম। তার মানে প্রোটন সংখ্যা যত বাড়তে থাকবে, পরমাণুর নিউক্লিয়াস যত বড় হইতে থাকবে, বা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন যত বাড়তে থাকবে,
তত বেশি ব্যাসার্ধটা আসলে চাপায় আসবে, ব্যাসার্ধটা তত বেশি কমতে থাকবে। তাইলে এইখান থেকে আমরা যদি একটা ক্ষুদ্র গ্রাফ আঁকার প্রয়াস করি, দ্যাট মিনস আমি যদি লিখি RN বনাম জেড, তাইলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য গ্রাফ কিরকম হয় দেখছি না আমরা, এটা অনেকবার দেখছি। সো ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ হবে হচ্ছে এই রকম, বুঝতে পারছি? ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য গ্রাফ হবে হচ্ছে এই রকম। ওকে, আচ্ছা, কে জানি জিজ্ঞেস করছো যে বেগের ইকুয়েশন তিনটা, কোন ইকুয়েশনটা দিয়ে বেগের মান বাইর করব? ডিপেন্ড করবে কি কি চলক তোমাকে দেওয়া আছে, কি কি চলক দেওয়া আছে সেটা দিয়ে তুমি বের করবা বেগের কোন মানটা বের করবা। হ্যাঁ, V1 এরও সরাসরি মান বের করা যায়, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে বেগের মান বের করা যায়। তাহলে চলেন একটা ম্যাথ করি, একটা দুইটা ম্যাথ করি আমরা। ও কি মজার একটা ম্যাথ মনে পড়ছে, ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, এটা ভুলে যাব আমি, এটা আমার একটু মনে করায় দিস। আচ্ছা লিখে রাখি, ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট বাইর করবো আমরা। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে বেগের মান কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে বেগের মান কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে বেগের মান কত? বের করে ফেলেন টপাক করে। দূরের কক্ষপথে ইলেকট্রনের বেগ, এই কথাটা কি বলছি না যে দূরের কক্ষপথে ইলেকট্রনের বেগ ইজ লেস দেন কাছের কক্ষপথে ইলেকট্রনের বেগ। দূরের কক্ষপথে ইলেকট্রনের বেগ ইজ লেস দেন কাছের কক্ষপথে ইলেকট্রনের বেগ। করছি, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগের মান বের করছি। একজন বলছে 10⁶, একজন বলছে 10⁻25। দুর্গন্ধ। সমানুপাতিক ব্যস্তানুপাতিক কিভাবে বুঝবো? তুমি দেখো, সরি এন কেন মাথার উপর গেল, RN সমান n² ইন্টু R1। তোমার উদ্দেশ্যে বলতেছি, কে এটা? চয়ন। n² কোথায়? ভগ্নাংশের উপরে। RN কোথায়? ভগ্নাংশের উপরে। তো এইখানে দুইটাই ভগ্নাংশের উপরে, সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। বা আরো ইজিলি বলি, n এর মান বাড়াইতে থাকো, n এর মান লেখো 2, তাইলে 2² এটা কত হবে 4, n এর মান লেখো 3² এটা কত হবে 9। সো একটা বাড়লে আরেকটা বাড়তে থাকবে, তাইলে এটা সমানুপাতিক সম্পর্ক। আর মনে করো z কোথায়? ভগ্নাংশের নিচে, কিন্তু RN কোথায়? ভগ্নাংশের উপরে। তো z এর মান 1 এর বদলে 2 লেখো, z এর মান 2 লেখো, RN কি হবে? অর্ধেক। z এর মান 3 লিখো, RN হবে 1/3। z এর মান 4 লিখো, RN হবে 1/4। তাইলে একটা বৃদ্ধি পাচ্ছে আরেকটা হ্রাস পাচ্ছে, তাইলে RN ইজ ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ z। আশা করি বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, কোশ্চেন আসছে, জাতি জানতে চাইছে ভাই সূত্র কোনটা কাজে লাগাবো, সূত্র কোনটা কাজে লাগাবো। ঠিক আছে, সো এখন খেয়াল করো, খেয়াল করো, সূত্র তুমি আসলে যে কোনোটাই কাজে লাগাই দিতে পারো, কারণ এখানে সবকিছুই কনস্ট্যান্ট, সবকিছুই থার্ডার উপরে কনস্ট্যান্ট, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সবকিছু এখানে কনস্ট্যান্ট। তো আমি নিচের সূত্রটাকে যদি ধরি z² 2ε0 n ইন্টু h, তাহলে এই সূত্রটাকে আমি যদি ধরি যে V1 সমান সমান কি আসবে, যেহেতু হাইড্রোজেন, সো হাইড্রোজেনের জন্য z এর ভ্যালু কত 1, এবং প্রথম কক্ষপথ বলে দিছে,
তাইলে n এর ভ্যালুও কত? n এর ভ্যালুও হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারবো? এইখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে e স্কয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট h, 2 এপসাইলন নট h। তাহলে এইখান থেকে e স্কয়ারের ভ্যালু কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 টোটালটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 8.854 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু 6.63 ইন্টু 10 ইনভার্স 34। যেহেতু বেগ বাইর করতেছি, একক আসবে মিটার পার সেকেন্ড। এই আমি ঠিক লিখছি কিনা আমাকে একটু বল। So 1.6 into 10 to the power minus 19 total উপরে square divide by 2 divide by 8.854 divide by 10 to the power minus 12 divided by আরে গুণ দিছি কেন 6.63 divide by 10 to the power minus 34 করলে আসে হচ্ছে 2.18। এক্সাক্ট এইটাই আসার কথা। 2.18 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। সো এইটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে বেগের মান। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে বেগের মান। ঠিক আছে, ওকে। জুবায়ের, তুমি আগে বলছিলে চ্যাট জিপিটি থেকে, তুমি বোর্ড পরীক্ষায় বা বুয়েট পরীক্ষায় চ্যাট জিপিটি দিয়ে অ্যান্সার করে দিয়ে আইসো। নিচে 2 গুণ হইল কেন? এটা সূত্রে ছিল বস। কে জিজ্ঞেস করছে নিচে 2 গুণ হইল কেন? এটা সূত্রে আছে রে ভাই, সূত্রে আছে 2। আমি কি বাসার থেকে লইছি নাকি 2? এটা কোন সূত্র ছিল? এই যে এটা এই সূত্র ছিল, এটা এই সূত্র ছিল। জেড এর ভ্যালু 1, হাইড্রোজেন একটি মাত্র প্রোটন আছে, প্রথম কক্ষপথ, এন এর ভ্যালু 1, শেষ। ই স্কোয়ার 2 এপসাইলন নট এইচ। তিনটার সাথে একটাও মিলছে না ভাই, তিনটার সাথেই তো মিলছে যে কোনো। তুমি তো এখন আরএন এর মান জানো না, মানে আরএন এর মান আবার তোমারে বাইর করতে হবে বা মুখস্থ বসাইতে হবে 0.53 অ্যাংস্ট্রম। তো এখানেও আরএন আছে, এখানেও আরএন আছে। তো আরএন বাদ দিছি, আরএন বাদ দিছি, আরএন বাদ দিয়ে এটা হচ্ছে প্লেন এন্ড সিম্পল সূত্র। ঠিক আছে, আচ্ছা। কালকে অন্য মান বলছিলেন, কালকে কালকে বেগের মান তো বলি নাই। কালকে আবার বেগের মান তো বলার কথা না রে বাবা, বুঝলাম না কিছু। তোরা দেখি ছিনিমিনি খেলস। ওকে, গতি শক্তির ইকুয়েশন নিয়ে কথা বলবো না। গতি শক্তি সমান কি? গতি শক্তি সমান হচ্ছে হাফ এম ভি এন স্কোয়ার। সো এইখানে এন এর মান বসায়, সরি ভি এর মান বসায় দিলেই আমাদের টপাক টপাক করে কাইনেটিক এনার্জির মান চলে আসবে। ঠিক আছে, কাইনেটিক এনার্জির মান চলে আসবে, মানে যা খুশি তাই। ঠিক আছে, কাইনেটিক এনার্জির মান চলে আসবে। তো আমরা কাইনেটিক এনার্জির 2-3টা সূত্র পাবো। তো ওই 2-3টা সূত্র আমাদের সবগুলা যে দরকার হবে এরকম না। তো চাইলে আমি সবগুলাই লিখে দিতে পারি। যেমন একটা আসবে হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট, 8 পাই এপসাইলন নট আর অফ এন। এরপরে কাইনেটিক এনার্জির আরেকটা সমীকরণ আসবে। ভাই এগুলা কিন্তু জাস্ট ভিএন এর মান বসায় দিলেই চলে আসবে। ঠিক আছে, বুয়েটে চ্যাট জিপিটি ইউজ করা যাবে? হ্যাঁ যাবে তো, আজব ব্যাপার। বুয়েটের ভিসি কে তুই পাশে বসাবি, পাশে বসায় স্যারকে বলবি স্যার আমি অঙ্কগুলো পারতেছি না, আমাকে করে দেন। বুয়েটের ভিসি তোর অঙ্ক করায় দিবে। বুয়েটে নাকি চ্যাট জিপিটি ইউজ করা যাবে, মানে কিলাবো ধরে একদম। যা চ্যাট জিপিটির কাছে পড়, চ্যাট জিপিটি অনলাইন কোর্স। কি করতে আর আসার দরকার কি? তাহলে এরপরে আসবে 1/8 এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার এম আর এন স্কোয়ার, পাই স্কোয়ার এম আর এন স্কোয়ার। সো এইখান থেকে অলরেডি 2টা সূত্র আমরা পাইছি, আর একটা সূত্র থাকবে আমাদের।
সো চলেন লাস্ট যে সূত্রটা আসবে ওইটাই বেসিক্যালি আমরা ইউজ করব। কাইনেটিক এনার্জি সমান কি আসবে? কাইনেটিক এনার্জি সমান আসবে হচ্ছে 1/8 m e to the power 4 z to the power 4 divided by epsilon naught n square h square, epsilon naught n square h square, epsilon naught এর উপরে স্কয়ার আছে বোধহয়, epsilon naught square n square h square। আচ্ছা, সো এইখানেও কথা হচ্ছে কোন সূত্র ব্যবহার করব? নিচের সূত্রটা ব্যবহার করলে ভালো, নিচের সূত্রটা ব্যবহার করলে ভালো। কেন? কারণ এখানে ব্যাসার্ধ নাই। উপরের দুইটা সূত্রেই দেখো ব্যাসার্ধের একটা মান তোমাকে বসাইতে হবে, ব্যাসার্ধের ইকুয়েশন তোমাকে বসাইতে হবে। সো এইখানে ব্যাসার্ধের ইকুয়েশনটা বসায় যেটা আছে সেইটাই দেওয়া আছে। সো কাইনেটিক এনার্জি সমান কি? কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 1/8 m e to the power 4 z to the power 4 divided by epsilon naught n square h square। ঠিক আছে, 0.53 অ্যাংস্ট্রম হাইড্রোজেন পরমাণুর জন্য না সকল পরমাণুর জন্য? শুধু হাইড্রোজেন পরমাণুর জন্য। সকল পরমাণুর জন্য হচ্ছে, সকল পরমাণুর জন্য মানে বেসিক সূত্র হচ্ছে n স্কোয়ার বাই জেড ইন্টু r1। ঠিক আছে, এখন এই r1 এর ভ্যালু কত? r1 এর ভ্যালু হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। সো অন্য যে কোনো মৌলের, অন্য যে কোনো মৌলের, হাইড্রোজেনের জন্য হইলে 0.53 অ্যাংস্ট্রম, অন্য যে কোনো মৌলের হইলে আসবে 0.53 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই জেড ইন্টু এন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা রাকিবুল, না মাইনাস হবে না, মাইনাস হবে হচ্ছে বিভব শক্তির সমীকরণ এবং মোট শক্তির সমীকরণে মাইনাস হবে। বাবু এত পণ্ডিতি করিস না, ঠিক আছে? এমনিতেই সূত্র টুত্র মুখস্থ থাকে না, অনেক ডেরিভেশন করে বুয়েট পরীক্ষার হলে আমি, ভাই তুই বিশ্বাস করবি আমি বুয়েট পরীক্ষার হলে এই সূত্র ডিরাইভ করে বাইর করে আনছি। এ রাকিবুল মাইনাস হবে না, পিডের উপর মোড়া ফেলবো, খুঁজে পাচ্ছি না পিঠের উপর কি ফেলবো। ঠিক আছে, আচ্ছা আসো পোটেনশিয়াল এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি স্থিরতরী চ্যাপ্টারটা পড়লে আমাদের জানা আছে পোটেনশিয়াল এনার্জি সমান কি? পোটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে ভি ইন্টু কিউ, বিভব ইন্টু চার্জের পরিমাণ। সো পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে চার্জের পরিমাণ, সো চার্জ বেসিক্যালি কি ছিল? চার্জ বেসিক্যালি ছিল হচ্ছে ইলেকট্রন। সো ইলেকট্রন তো নেগেটিভ, সো এই জায়গায় আমাকে নেগেটিভ বসাইতে হবে, এই জায়গায় আমাকে নেগেটিভ বসাইতে হবে। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক বাবু, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, ফিজিক্স সিজিএস এ আমরা সলভ করি না। সো বা এইখান থেকে পটেনশিয়াল এনার্জি বা ইউ সমান সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট জেড ই ডিভাইডেড বাই আর ইন্টু মাইনাস ই, বা এইখান থেকে পটেনশিয়াল এনার্জি বা ইউ এক এক বইতে এক একটা লিখে, এইটা সমান লিখতে পারবো মাইনাস 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, বা আর এর জায়গায় আমরা লিখবো হচ্ছে আর অফ এন, আমরা যেহেতু সর্বত্রই আর অফ এন ব্যবহার করে এসেছি। সো এইটা হচ্ছে, ও মাই গড, এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জির জন্য একটা সূত্র। তো এইটাকে তুমি মাথায় রাখতে পারো, মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। বাট আরেকটা সূত্র আছে আমাদের পোটেনশিয়াল এনার্জির, দেখো এই সূত্রটা কার সাথে মিলে যাচ্ছে? এই সূত্রটা মিলে যাচ্ছে হচ্ছে এই সূত্রটার সাথে, জেড ই স্কোয়ার, জেড ই স্কোয়ার 8 পাই এপসাইলন নট আর এন, 4 পাই এপসাইলন নট আর এন, জাস্ট 8 ছিল এইটা 4 হইছে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হইছে। 3 নাম্বার সূত্রে জেড স্কোয়ার হবে, হ্যাঁ 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 হ্যাঁ, সরি 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 সরি, প্রমাণ করি নাই যে,
এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4। থ্যাংক ইউ রাশেদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভুল করে ফেলেছি, হ্যাঁ জেড ই স্কোয়ার ছিল, সো জেড ই স্কোয়ারকে যখন আমি স্কোয়ার করব তখন জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 হবে, জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 হবে। এইটা ঠিক করে নাও, এইটা ঠিক করে নাও, এটা ভুল লিখছিলাম, এটা জেড স্কোয়ার হবে, এইটা জেড স্কোয়ার হবে, এটাকে জেড টু দি পাওয়ার 4 লিখে ফেলছিলাম, এইটা জেড টু দি পাওয়ার 4 হবে না, এটা জেড স্কোয়ার হবে। এটা ঠিক করো আগে, এটা ঠিক করো, ভুল থেকে যাবে খাতায়, ভুল থেকে যাবে খাতায়, তারপর পরীক্ষায় পরীক্ষায় গালাগালি করবা। সুফিয়ান কি বুঝি নাই, সুফিয়ান কি বুঝি নাই, কি বুঝি নাই বলেন, খালি বুঝি নাই বললে কেমনে হবে বস, কি বুঝেন নাই সেটা একটু স্পেসিফিকলি বলেন। সো এই যে পটেনশিয়াল এনার্জি আছে, এই পটেনশিয়াল এনার্জির আরেকটা সূত্র আছে, এই পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে -1/8 ইন্টু এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। সো এই সূত্রটা আমরা ব্যবহার করব হচ্ছে বেশি, এই সূত্রটা আমরা বেশি ব্যবহার করব। উপরের সূত্রটাও আছে, উপরের সূত্রটা ভুল না, কিন্তু উপরের সূত্রটা আর বাক্সবন্দি করলাম না, কারণ ওইটার ব্যবহার কম, এইটার ব্যবহার হবে হচ্ছে বেশি। ঠিক আছে, ওকে ফাইন। গতিশক্তির তো ইকুয়েশন বুঝানোর কিছু নাই রে বাবু, আমরা ভেলোসিটির 3টা ইকুয়েশন পাইছিলাম, এই যে ভেলোসিটির একটা ইকুয়েশন, 2টা ইকুয়েশন, 3টা ইকুয়েশন। সো আমরা নরমালি কি করব, হাফ এম ভি স্কোয়ার করে দিব, হাফ এম ভি স্কোয়ার করলেই গতিশক্তির 3টা ইকুয়েশন চলে আসবে, হাফ এম ভি স্কোয়ার করলেই গতিশক্তির 3টা ইকুয়েশন চলে আসবে। আর পটেনশিয়াল এনার্জি, এটা আমাদের স্থির তড়িতের কথা, পটেনশিয়াল এনার্জি কৃত কাজ বা বিভব শক্তি সমান হচ্ছে ভি ইন্টু কিউ, এটা স্থির তড়িতের কনসেপশন, সেটা না পারলে আমি দুঃখিত, আজকে স্থির তড়িতের ক্লাস হচ্ছে না। সো ভি মানে হচ্ছে বিভব, 1/4πε0 প্রোটনের চার্জ ডিভাইডেড বাই ব্যাসার্ধ ইন্টু ইলেকট্রনের চার্জ। সো এইখান থেকে আসছে -1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর এন। তো এই আর এন এর একটা ভ্যালু আমরা বাইর করছিলাম, আর এন এর একটা ইকুয়েশন পাইছিলাম, সো ওই আর এন এর মানটা বসায় দিলেই টপাক করে এইটা চলে আসবে, আর এন এর মানটা বসায় দিলেই এটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি। শেষ আমাদের সূত্র নিয়ে যাবতীয় সকল কথাবার্তা প্রায় শেষের দিকে, যাবতীয় সকল কথাবার্তা প্রায় শেষের দিকে। লাস্ট কথাটা একটু বলে নেই, তাইলে আমরা যদি ই টোটাল বাইর করতে চাই তাইলে আসবে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। সো কাইনেটিক এনার্জির ভ্যালু যদি বসাই 1/8 এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস পটেনশিয়াল এনার্জি হচ্ছে 1/4 এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। সো এইখান থেকে আসবে 1/4 থেকে 1/8 গেলে থাকবে -1/8 ইন্টু এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। সো এই হচ্ছে যে কোনো কক্ষপথের মোট শক্তির পরিমাণ। আগের পেজে আমরা কি দেখছি, আগের পেজে আমরা দুইটা জিনিস দেখছি, একটা দেখছি হচ্ছে গতি শক্তি, একটা দেখছি হচ্ছে বিভব শক্তি, আর এইখানে গতি শক্তি আর বিভব শক্তির দুইটারে যোগ দিয়ে আমরা মোট শক্তিটা বের করছি, গতি শক্তি আর বিভব শক্তি যোগ দিয়ে আমরা কি করছি, মোট শক্তিটা বের করছি। তো এইখান থেকে মনে রাখেন কাইনেটিক এনার্জিটা হচ্ছে পজিটিভ, এবং খেয়াল করো 8 হবে, তো 8 হইছে তো বুয়েট ড্রিমার, এই যে 8 হইছে তো, কোথায় 8 বানাইতে চাচ্ছেন বস, 1/8 হবে না ভাইয়া, এই যে 1/8 হইছে তো, ও পটেনশিয়াল, আর না এটা 1/4 হবে, 1/4 হবে, ভুল লিখছি, ভুল লিখছি, ছি 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 ছি, এটা 1/4 হবে, এইটা 1/4 হবে, ছি 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 ছি, এটা 1/4 হবে,
ছি 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 1/4 হবে, এটা পটেনশিয়াল এনার্জি 1/4 হবে, পটেনশিয়াল এনার্জি 1/4 হবে বেসিক্যালি, সূত্র প্রমাণ না করলে যা হয় আর কি। আর এন এর ভ্যালু বসাইছি, সো আর এন এর মধ্যে কোনো 2 4 কিছু ছিল না, এটা 1/4 হবে। প্লিজ প্লিজ ঠিক করে নেন, মুখস্থ থাকে না সূত্র, এই জন্য আমি প্রমাণ করে বাইর করি। এটা 1/4 হবে, গান গাচ্ছে দেখো না, 1/4 হবে এটা, মাই ব্যাড, খুবই দুঃখিত। 1/4 1/4 1/4, প্লিজ কারেক্ট করে নেন। 1/4, হ্যাঁ তাওহেদ মার খাবি একদম। সো খেয়াল করেন আমার কাইনেটিক এনার্জি কি ছিল, আচ্ছা পরের পেজেই তো আছে, একটু খেয়াল করেন কাইনেটিক এনার্জি কি ছিল 1/8, বাকি সবকিছু তো একই, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। সো এইখানেও একই, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। সো এইখানে আছে হচ্ছে -1/8 আর এখানে আছে হচ্ছে +1/8। কাইনেটিক এনার্জির ভ্যালুটা হচ্ছে পজিটিভ, কাইনেটিক এনার্জির ভ্যালুটা হচ্ছে পজিটিভ, আর টোটাল এনার্জির ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। তাইলে আমি কি এইটা বলতে পারি যে কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জির সাংখ্যিক মান সমান? কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জির সাংখ্যিক মান সমান। সো আমি এইখান থেকে বলতে চাই হচ্ছে কাইনেটিক এনার্জি সমান, কাইনেটিক এনার্জি সমান মডিউলাস অফ ই টোটাল। মডিউলাস কেন দিছি, মডিউলাস কেন দিছি, মডিউলাস দিছি এই কারণে, কারণ এটার সামনে তো মাইনাস আছে, এইটার সামনে মাইনাস আছে। আবার পটেনশিয়াল এনার্জিটা কি হয়েছে দেখো, পটেনশিয়াল এনার্জিটা বেসিক্যালি কাইনেটিক এনার্জির দ্বিগুণ না? এইটারে তুমি যদি 2 দিয়ে গুণ করো, এই যে কাইনেটিক এনার্জিটা আছে এইটারে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কি আসবে, 1/4 আসবে, 1/4 আসবে। তাইলে এইখান থেকে লিখতে পারবো হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই 2, এইটাও হচ্ছে মডিউলাস। পটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই 2 এইটাও হচ্ছে মডিউলাস। তো এইটা একটা ভালো সম্পর্ক, এইটা আমাদেরকে এমসিকিউ তে হেল্প করবে, এটা একটা ভালো সম্পর্ক, এটা আমাদেরকে এমসিকিউ তে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা 1/4 এর আগে না মাইনাস হবে, 1/4 এর আগে এখানে তো মাইনাস আছে, 1/4 এর আগে মাইনাস হবে, পটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ। এবং এই যে পটেনশিয়াল এনার্জি নেগেটিভ, এটা দিয়ে আমরা কি বুঝি, পটেনশিয়াল এনার্জি নেগেটিভ দিয়ে আমরা বুঝি, ধরো এখানে আছে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পাশে একটা ইলেকট্রন ঘুরতেছে। সো ব্যাপারটা আসলে কি, এখানে তো একমাত্র আকর্ষণ বল, একমাত্র আকর্ষণ বল বা ইফেক্টিভ ফোর্স হচ্ছে কুলম্বের বল। সো এই কুলম্বের বল ওকে কি করতে চায়, কেন্দ্রের দিকে টানতে চায়। আচ্ছা এইটা তোমাকে সৃজনশীলের খ নাম্বারে জিজ্ঞেস করতে পারে অনুধাবনমূলক, যে পটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ, পটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ অথবা টোটাল এনার্জিটা নেগেটিভ, এটা দিয়ে আমরা কি বুঝি? এটা দিয়ে আমরা বুঝি হচ্ছে এই যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটাকে বেসিক্যালি কুলম্বের বল, ও তো ইলেকট্রনটাকে টাইনে নিজের কাছে নিয়ে আসতে চায়, নিউক্লিয়াসে নিয়ে আসতে চায়, কিন্তু এ নিউক্লিয়াসে গিয়ে পড়তেছে না, ওকে ধরে রাখা হয়েছে একটা নির্দিষ্ট দূরত্বে। তো এই যে দূরত্বটা মেনটেইন করতে হচ্ছে, এইটার জন্য বলের বিপরীতে বেসিক্যালি কাজ হচ্ছে। সো এই কারণে বেসিক্যালি পটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ। আর যেহেতু এটা আমরা অলরেডি জানি, যদি হাইড্রোজেন পরমাণু হয়, যদি হাইড্রোজেন পরমাণু হয় তাইলে জেড এর ভ্যালু 1 এবং প্রথম কক্ষপথে, প্রথম কক্ষপথে এন এর ভ্যালু 1। সো এইখান থেকে E1 এইটার ভ্যালু আসে -13.6 ইলেকট্রন ভোল্ট, এবং এন স্কোয়ার যেহেতু নিচে আছে তাইলে অন্য যে কোনো কক্ষপথের জন্য EN সমান হচ্ছে E1 ডিভাইডেড বাই এন স্কোয়ার। এটা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর জন্য, হাইড্রোজেন পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু হইলে জেড স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হবে। হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো পরমাণু হয়, হাইড্রোজেন ছাড়া যদি অন্য পরমাণু হয়
যদি কি হয় বাবা, যদি হচ্ছে অন্য পরমাণুর কথা বলা থাকে, সচরাচর বলে না, বাট জেনে রাখি, অ্যাডমিশনে আসতে পারে। অন্য পরমাণুর কথা যদি বলে তাহলে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ারটা থেকে যাবে, তাহলে আমরা বলতে পারবো E1 সমান সমান হচ্ছে -13.6 ইন্টু জেড স্কোয়ার। E1 সমান -13.6 ইন্টু জেড স্কোয়ার, কারণ জেড স্কোয়ারটা কই আছে? জেড স্কোয়ারটা আছে হচ্ছে উপরে। আর EN সমান কি আসবে? EN সমান আসবে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, দুইটাই ইলেকট্রন ভোল্ট এককে, দুইটাই ইলেকট্রন ভোল্ট এককে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? সো মেলা কথা বলে ফেলছি, বলছিলাম সূত্র প্রমাণ করাবো না, সমস্ত সূত্র এক পেজে লিখে নিয়ে আসছিলাম, জাস্ট এক লাইন একটু দেখে নেন, জাস্ট এক লাইন একটু দেখে নেন। কোনো জায়গায় কোনো কিছু আমাদের বাদ যায় নাই, কোনো জায়গায় কোনো কিছু আমাদের বাদ যায় নাই, সবকিছুই আমরা দেখে ফেলছি, সবকিছুই আমরা দেখে ফেলছি। আচ্ছা, নির্গত ইলেকট্রনের কম্পাঙ্ক, নির্গত ইলেকট্রনের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলে মাঝে মধ্যে। সো ওই নির্গত ইলেকট্রনের ই টোটাল -1/8 বস বিয়োগ করলেই হবে, বস বিয়োগ করলেই হবে, কারণ ইপি সমান কি ছিল? ইপি সমান ছিল -1/4 ইন্টু সামথিং, আর ই কে সমান ছিল +1/8 ইন্টু সামথিং। সো দুইটাকে যখন তুমি যোগ করবা তখন আসবে কি? তখন আসবে হচ্ছে -1/8 +1/4 ইন্টু সামথিং। তো এই দুইটারে যোগ করলে -1/8ই আসে। নাইলে তুমি বিয়োগ করে দেখো, নাইলে তুমি বিয়োগ করে দেখো তানজিলা, বুঝতে পারছি? বিয়োগ করে দেখো বাবু, আসবে। লসাগু করো না বাবু, 4 দুগুণে 8, তাইলে -2 + 1, -2 + 1, তো -1, সো -1/8ই আসবে, -1/8ই আসবে। ঠিক আছে, আচ্ছা। সো এখান থেকে সবগুলো চলকের মান টান দেওয়া আছে, সবগুলো চলকের মান দেওয়া আছে, এটা নিয়ে কোনো কথা নাই আমাদের। আচ্ছা, এই এই জিনিসপত্র কি বুঝা আছে? আমি কি এই জিনিসপত্র নিয়ে কথা বলবো না বুঝেন? জলদি আমাকে রিপ্লাই দেন। রিডবার্গ ধ্রুবক, এগুলাও কেমিস্ট্রিতে পড়ার কথা। রিডবার্গ ধ্রুবক রিলেটেড কথাবার্তাগুলা, নির্গত ফোটনের কম্পাঙ্ক কত বা ইলেকট্রনের জিনিসপত্র, এগুলা নিয়ে কোনো কথাবার্তা থাকলে জলদি আমাকে একটু জানাই ফেলেন, জলদি জলদি একটু জানাই ফেলতে হবে। ওকে, জোশ, খুবই সেরা, খুবই সেরা। দ্যাট মিনস আদত সে মজবুর, কান্ট রেজিস্ট। সবসময় মনে রাখবেন, ই অফ ফাইনাল মাইনাস ই অফ ইনিশিয়াল, শেষ কক্ষপথের শক্তি মাইনাস আদি কক্ষপথের শক্তি। দ্যাট মিনস এইখান থেকে আসবে -1/8 m e⁴ z² divided by epsilon naught square n² h² মাইনাস অফ 1/8, এইটাকে আমি বলবো হচ্ছে n ফাইনাল, আর এইখানে হচ্ছে m e⁴ z² divided by epsilon naught square n initial square into h²। সো এইখান থেকে যদি সবকিছু কমন নিয়ে আসি তাইলে আসবে হচ্ছে -1/8 m e⁴ z² divided by epsilon naught square h² 1/n initial square minus 1/n ফাইনাল স্কোয়ার। সো এইটাই বলতে চাইছিলাম, আর কিছু আমার বলার নাই। n ইনিশিয়াল স্কোয়ার মাইনাস ফাইনাল স্কোয়ার হবে। n1 n2 বইল না, তাইলে আসলে অঙ্ক করতে গেলে একটু বাটে পড়ে যাবা। n1 n2 বলাটা একটু মানে ভেইগ আর কি। n1 n2 বলাটা উচিত না, সবসময় বলা উচিত হচ্ছে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, সবসময় বলা উচিত
ইনিশিয়াল মাইনাস ফাইনাল, ঠিক আছে? ইনিশিয়াল মাইনাস ফাইনাল এইটা বলবেন সব সময়। আর এইখান থেকে আমরা যদি ফ্রিকোয়েন্সি বাইর করতে চাই, সো ই সমান হচ্ছে এইচ এফ অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। সো ওইখান থেকে বেসিক্যালি আমরা সি বাই এইচ করলে আমরা ল্যামডা বা রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা বাইর করতে পারি। সো এইখান থেকে 1 ডিভাইডেড বাই ল্যামডা এইটা সমান সমান আসবে হচ্ছে -1/8 m e to the power 4 z স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে একটা সি আসবে, আলোর বেগ কোত্থেকে আসছে, সি সমান এফ ল্যামডা, সেদিকে আর গেলাম না, সি এপসাইলন নট স্কোয়ার ইন্টু এইচ কিউব 1/n ইনিশিয়াল স্কোয়ার মাইনাস 1/n ফাইনাল স্কোয়ার। এবং এই যে এখানে যা দেখতে পাচ্ছি, তো এখানে মাইনাস নাই, এখানে মাইনাস নাই, সরি, এখানে মাইনাস আসবে না। বেসিক্যালি আমরা মাইনাসটাকে সামনে নিয়ে আসছি, মাইনাসটাকে আমরা ভিতরে পাস করে দিছি, এখানে মাইনাস থাকবে না। সো এইখানে যা কিছু আছে এইটাকে আমরা বলি হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, এইটাকে আমরা বলি হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। এবং এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কত? এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে, মুখস্থ নাই, দেখে দেখে লিখতে হবে, 1.09678 10 to the power 7, 1.09678 into 10 to the power 7 মিটার ইনভার্স 1। হ্যাঁ, 109,678, হ্যাঁ 109,678, ঠিক বলছিস। ঠিক আছে, ওকে ফাইন। লাস্টে এই ছোটখাটো কিছু কথা আছে, এইগুলাও কি পড়া হয়েছে না কেমিস্ট্রিতে? এগুলাও পড়া হয়েছে না? যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, যে কোনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? যে কোনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর সমান হচ্ছে r0 to the power a/3। আর ঘনত্ব বাইর করতে বললে m/v করে আমরা ঘনত্ব বাইর করতে পারি। এইখানে r0 মানে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, এইটার ভ্যালু হচ্ছে 1.2 ফেমটোমিটার, এইটার ভ্যালু হচ্ছে 1.2 ফেমটোমিটার, ঠিক আছে? ভাই ওকে, ঠিক আছে। ওই যে ডেল্টা ই সমান হচ্ছে এইচ এফ, এইটা সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা। তো এই এইচ আর সি বেসিক্যালি নিচে চলে গেছে, এইচ আর সি নিচে চলে গেছে, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে ফাইন, ঠিক আছে, দেখে একটা অঙ্ক করেন, একটা অঙ্ক করেন, জলদি জলদি একটা অঙ্ক করেন। আমি একটু বিশ্রাম নেই। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র জেড স্কোয়ার ছাড়া বাকি সবগুলাকে রিডবার্গ ধ্রুবক বলে। মাই ব্যাড, মাই ব্যাড, জেড স্কোয়ার ছাড়া বাকি সবগুলাকে রিডবার্গ ধ্রুবক বলে, দুঃখিত। সো এই জায়গায় বেসিক্যালি জেড স্কোয়ারটাকে আমরা সরায় দিই এখান থেকে। সো জেড স্কোয়ারটাকে যদি সরায় দেই তাহলে এইখানে জেড স্কোয়ারটা থেকে যাবে, ঠিক আছে? ওকে, ও মাই গড, তাই নাকি? ভয়ঙ্কর ব্যাপার, ভয় দেখাও কেন? আচ্ছা, এইটাতে আসলে সবগুলাই ক্যালকুলেশন করতে হবে, এটা খুব বেশি ভালো ম্যাথ না। আমি সবগুলার জাস্ট সূত্র তোমাকে বলে দিচ্ছি, সবগুলার জাস্ট সূত্র বলে দিচ্ছি বস।
অন্য পরমাণুর কক্ষপথের শক্তির সূত্রটা কি লিখছি আমরা? অন্য পরমাণুর কক্ষপথের জন্য জেড স্কোয়ার থাকবে, অন্য পরমাণুর কক্ষপথের জন্য জেড স্কোয়ার থাকবে। হাফিজ, ওকে। তাহলে দেখেন, আপনার যদি 1 নাম্বার সলভ করতে হয়, যদি এমসিকিউতে আসে তাহলে তো আপনি সরাসরি বলতে পারবেন 0.53 অ্যাংস্ট্রম। আর যদি রিটেনে আসে তাইলে R1 সমান আপনি কি লিখতে পারবেন? এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার, পাই এম জেড ই স্কোয়ার। এখানে আপনি এন এর ভ্যালু বসাবেন 1, জেড এর ভ্যালু বসাবেন 1, বের হয়ে যাবে। ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে। ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল সমান আসবে এন ইন্টু এইচ বাই টোয়াইস পাই। 3 নম্বরে কি বাইর করতে বলছে? রৈখিক দ্রুতি। রৈখিক দ্রুতি, সো আমরা লিখব এম ভি আর সমান হচ্ছে এনএইচ বাই টোয়াইস পাই। এইখান থেকে ভি এর মান বের হবে। 4 নম্বরে বাইর করতে বলছে কৌণিক বেগ। সো কৌণিক বেগ ভি সমান কি জানি? আর ওমেগা। তাইলে ওমেগা সমান আসবে ভি ডিভাইডেড বাই আর। আচ্ছা, প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, তার মানে বেসিক্যালি তোমাকে এখান থেকে কম্পাঙ্ক বের করতে বলছে। প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা মানে কি? প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা মানে হচ্ছে কম্পাঙ্ক। সো ওমেগা সমান আমরা কি জানি? ওমেগা সমান আমরা জানি হচ্ছে টোয়াইস পাই এফ। এখান থেকে কম্পাঙ্ক বের হবে। আচ্ছা, রৈখিক ভরবেগ নির্ণয় করতে বলছে। রৈখিক ভরবেগ সমান আসবে এম ইন্টু ভি। পারবো না এই সবগুলা? পারবো তো এই সবগুলো? এগুলো নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই? সহজ, একদম সহজ। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এই 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 কোয়েশ্চেনটা পড়ি, এই কোয়েশ্চেনটা একটু পড়ি সবাই। 2-3টা অঙ্ক একটু হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্ক গুলো একটু ভালো করে ট্রাই করবেন। একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় আসলে ফোটন নিঃসরণ করবে, তার কম্পাঙ্ক কত হবে উত্তেজিত এবং ভূমি অবস্থায়? সো উত্তেজিত অবস্থায়, উত্তেজিত থেকে আসছে, তাইলে ই ইনিশিয়াল সমান হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট, চাইলে জুলে নিতে পারি। আর ভূমি অবস্থায় আসছে ই অফ ফাইনাল সমান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। কি বাইর করতে চাই আমরা? বাইর করতে চাই হচ্ছে ফোটনের কম্পাঙ্ক কত, এফ ইকুয়ালস টু হোয়াট? সো ডেল্টা ই সমান কি লিখা যাবে? ডেল্টা ই সমান লিখা যাবে ই অফ ফাইনাল মাইনাস ই অফ ইনিশিয়াল। তাইলে ই অফ ফাইনাল কত? ই অফ ফাইনাল হচ্ছে -13.6 মাইনাস মাইনাস অফ 3.4। তো এই পুরাটা কোথায় আছে? এই পুরাটা আছে হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে। এই পুরাটা কোথায় আছে? ইলেকট্রন ভোল্ট এককে। তো এইখান থেকে যাই আসবে, কত আসবে? 13 থেকে 3 গেলে 10.2 মাইনাস 10.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল। সো মাইনাসের তাৎপর্য কি? মাইনাস মানে হচ্ছে শক্তি বা ফোটন বের হয়ে যাচ্ছে। শক্তি বা ফোটন কি হচ্ছে? শক্তি বা ফোটন বের হয়ে যাচ্ছে। তো এই যে শক্তি বা ফোটন বের হয়ে যাচ্ছে, এখান থেকেই বেসিক্যালি আমরা ফোটনের কম্পাঙ্ক বাইর করতে পারবো। এখান এই 10.3 না 10.2 রে বাবু? 10.2 হবে তো। তো এইখান থেকে আমাদেরকে যদি বলে ফোটনের কম্পাঙ্ক কত, সো ডেল্টা ই সমান কি লিখা যাবে? ডেল্টা ই সমান লিখা যাবে এইচ এফ। এইখান থেকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সির মান বাইর করব। এইখান থেকে আমরা ফ্রিকোয়েন্সির মান বাইর করব। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পেরেছি। অ্যান্সার জানি না, অ্যান্সার জানি না। শ্রাবন্তী অ্যান্সার বলছো, চয়ন অ্যান্সার বলছো, জুবায়েরও অ্যান্সার বলছো। অ্যান্সার জানি না, দুঃখিত। আচ্ছা,
ও মাই গড, অনেক কিছু বলছে। কোয়েশ্চেন পড়েন, কোয়েশ্চেন পড়েন, কোয়েশ্চেন পড়েন। 3 নম্বর অঙ্কের কোয়েশ্চেনটা পড়ি, 3 নম্বর অঙ্কের কোয়েশ্চেনটা পড়ি। 18 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের সঙ্গে একটি হাইড্রোজেন পরমাণুর ধাক্কা লাগার ফলে পরমাণুটি উচ্চতর শক্তিতে উত্তেজিত হলো এবং ইলেকট্রনের গতি কমে গেল। পর মুহূর্তে পরমাণু থেকে 1650 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নিঃসৃত হলো। ফোটন বের হয়েছে 1650 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের। ঠিক আছে, আচ্ছা। সো ধাক্কা লাগার পর ইলেকট্রনটির বেগ নির্ণয় করতে বলছে, ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলছে ধাক্কা লাগার পরে। ঠিক আছে, আচ্ছা, তাহলে খেয়াল করেন মানে ব্যাপারটা কিরকম হয়েছে। ব্যাপারটা হয়েছে যে এইখানে কিন্তু এরকম কাহিনী ঘটে নাই যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে লাফায়ে চলে গেছে। এখানে কিন্তু এইরকম ঘটনা ঘটে নাই। ঠিক আছে, উত্তেজিত ইএফ হবে না, ফাইনালি যেখানে আসছে ওইটা ইএফ হবে বাবু, ফাইনালি যেখানে আসছে ওইটা ইএফ হবে। আমি একবারও বলি নাই উত্তেজিত হইলেই ইএফ হইতে হবে, এরকম কোনো কথা বলি নাই। ইএফ মানে হচ্ছে ফাইনাল, শেষে যেখানে আসবে সেইটা। আচ্ছা, সো খেয়াল করেন এখানে কাহিনী যেটা হয়েছে, ইলেকট্রনটার শুরুতে একটা গতি শক্তি ছিল। এই মনে করি একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটার একটা গতি শক্তি ছিল। সো এই ইলেকট্রনটার শুরুতে একটা গতি শক্তি ছিল মনে করি, সেই গতি শক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি 1। সো এই ইলেকট্রনটা এই গতি শক্তি নিয়ে কি করছে, এই গতি শক্তি নিয়ে একটা হাইড্রোজেন পরমাণুর সাথে সংঘর্ষ করছে। সো এই হাইড্রোজেন পরমাণুর সাথে যখন সংঘর্ষ করছে তখন এই হাইড্রোজেন পরমাণুর ভিতর থেকে বেসিক্যালি একটা ফোটন পার্টিকেল বের হয়ে গেছে, একটা ফোটন পার্টিকেল বের হয়ে গেছে। সো যেই ফোটন পার্টিকেলটা বের হয়ে গেছে তার তো একটা নির্দিষ্ট শক্তি আছে, তার তো একটা নির্দিষ্ট শক্তি আছে। সেই শক্তি ই সমান কত হবে? ই সমান হবে হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ফোটনের শক্তি কত হবে? ফোটনের শক্তি হবে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। সো শুরুতে শুরুতে সবাই একটু মনোযোগ দেই, শুরুতে হাইড্রোজেনের গতিশক্তি ছিল এইটা। এইটা কি ছিল? এইটা ছিল হচ্ছে শুরুতে ইলেকট্রনের গতি শক্তি, শুরুতে ইলেকট্রনের গতি শক্তি। সো এই গতি শক্তি নিয়ে ইলেকট্রনটা হাইড্রোজেন পরমাণুকে আঘাত করছে। এই গতিশক্তি নিয়ে ইলেকট্রনটা হাইড্রোজেন পরমাণুকে আঘাত করছে, এখান থেকে একটা ফোটন বের হয়ে গেছে। সো এই যে ফোটনটা বের হয়েছে, এই ফোটনের তো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। এই শক্তিটা ওকে কে সরবরাহ করছে? এই শক্তিটা ওকে সরবরাহ করছে এই ইলেকট্রনটা। এই কারণে ইলেকট্রনের শক্তি কিছুটা কমে যাবে না? কারণ ইলেকট্রনটা গতিশীল ছিল, গতিশীল থাকতে থাকতে তুমি নর্মালি এটাকে নিউটনিয়ান মেকানিক্স দিয়ে চিন্তা করো। জাস্ট নিউটনিয়ান মেকানিক্স, দুইটা কণার মধ্যে সংঘর্ষ হয়েছে। এখানে একটা কণা বা এই বস্তুটা স্থির অবস্থায় ছিল, এই পাশ থেকে একজন এসে ওকে ধাক্কা দিছে। সো ধাক্কা যখন দিছে এখান থেকে একটা ফোটন বের হয়ে গেছে, তাহলে ফোটনের একটা এনার্জি আছে। তাহলে যে এসে ধাক্কা দিছে তার গতিশক্তির মান কি হবে? কমে যাবে না? ধাক্কা ধাক্কির পরে তার গতিশক্তির মান কি হয়ে যাবে? কমে যাবে। তো আমরা এখান থেকে ধরে নিলাম যে শেষে ইলেকট্রনের গতি শক্তি, শেষে ইলেকট্রনের গতি শক্তি কত? শেষে ইলেকট্রনের গতি শক্তি হচ্ছে ek2। সাপোজ ধরে নিলাম শেষে ইলেকট্রনের গতি শক্তি হচ্ছে ek2। তো আপনাকে আসলে কি বাইর করতে বলছে? আপনাকে আসলে বাইর করতে বলছে ধাক্কা লাগার পর ইলেকট্রনটির বেগ কত হবে। ধাক্কা লাগার পর ইলেকট্রনের বেগ কত হবে। সো শুরুতে খেয়াল করো, আমরা যদি শুরুর কাহিনী বাইর করতে চাই, সো শুরুতে ইলেকট্রনের গতি শক্তি কাইনেটিক এনার্জি অফ 1 দেওয়া আছে কত? 18 ইলেকট্রন ভোল্ট। সো ইলেকট্রন ভোল্ট আর লিখবো না, সরাসরি জুলে নিয়ে যাই। 18 ইন্টু 1.6
ইন্টু 10⁻19 জুল নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে কি হয়েছে, পরমাণু থেকে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন নিঃসৃত হয়েছে। সো ফোটনের শক্তিটা আমরা বের করে ফেলতে পারি। সো নির্গত ফোটনের শক্তি, সো নির্গত ফোটনের শক্তি ই সমান কত হবে, ই সমান হবে hc ডিভাইডেড বাই ল্যামডা, অথবা এইখান থেকে মান বসায় দেই 6.63 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸8 ডিভাইডেড বাই ল্যামডা কত, ল্যামডা হচ্ছে 1650 ইন্টু 10⁻10। এইটাও কোথায় আছে, জুল এককে আছে। তো এখন শুরুতে এইটুকু গতিশক্তি ওর ছিল, শুরুতে গতিশক্তি কত ছিল, কে 1, কতটুকু শক্তি ও ফোটনকে দিয়ে দিছে, পরিমাণ শক্তি দিয়ে দিছে। তাইলে এখন ওর কাছে অবশিষ্ট শক্তি কত, সুতরাং ইলেকট্রনে অবশিষ্ট শক্তি, ইলেকট্রনে অবশিষ্ট গতিশক্তি, সো ইলেকট্রনে অবশিষ্ট গতিশক্তি কত আসবে, ইলেকট্রনে অবশিষ্ট গতিশক্তি কে2 সমান আসবে আগে যা ছিল এখান থেকে যেইটা খরচ হয়েছে, সো কে1 এটা থেকে বিয়োগ দিব, সো এইখান থেকে একটা ভ্যালু পেয়ে যাব। সো এই কে2 সমান কি লিখতে পারবো, বা এখানে লিখতে পারবো ½ mv² সমান সমান যা পাইছিলাম সেইটা। সো এইখান থেকে আমরা হচ্ছে ভি এর মান বাইর করতে চাই। এম এর মান তো জানি, ইলেকট্রনের ভর, এম এর মান হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। বলেন বুঝতে পারছি কিনা? খালি জুবাইয়ের একাই অ্যান্সার দিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি জুবাইয়ের একাই অ্যান্সার দিয়ে যাচ্ছে, আর কেউ তেমন কোনো অ্যান্সার ট্যান্সার দেয় নাই, আমিও এটার মান বাইর করি নাই। বাট অঙ্ক বুঝতে পারছেন কিনা, অঙ্ক বুঝতে পারছেন কিনা জলদি বলেন, জলদি বলেন অঙ্ক বুঝতে পেরেছেন কিনা। আমি দুইটা কোপ ম্যাথ একটু হোমওয়ার্ক দিতে চাই, যে ম্যাথগুলো আমাদের বোর্ড পরীক্ষাতেও আসতে পারে, অ্যাডমিশন টেস্টেও আসতে পারে, এরকম দুই একটা ম্যাথ একটু হোমওয়ার্ক দিতে চাই। সো হোমওয়ার্ক গুলার একটু ছবি নিয়ে রাখবেন, হোমওয়ার্ক গুলার একটু ছবি নিয়ে রাখবেন। ওকে ফাইন। আচ্ছা, একটু বলেন আমাদের কি বর্ণালী সম্পর্কে আইডিয়া ক্লিয়ার আছে? হ্যাঁ হাসান, ছুটি, সবার ছুটি, সবার ছুটি। আমাদের কি বর্ণালী সম্পর্কে আইডিয়া ক্লিয়ার আছে? বর্ণালী নিয়ে কি আমাদের কারো কোনো জানতে চাওয়া আছে? আমরা কি জানি লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট এবং ফুন্ড বা ফান্ড, এই সম্পর্কিত আমাদের কথাবার্তা কি ক্লিয়ার? হ্যাঁ। সো লাইম্যান মানে হচ্ছে 1 নাম্বার কক্ষপথে আসবে, উপর থেকে যে কোনো জায়গা থেকে 1 নাম্বারে আসবে, এটা হচ্ছে লাইম্যান। বামার মানে হচ্ছে 2 নাম্বার কক্ষপথে আসবে। প্যাশ্চেন মানে হচ্ছে 3 নাম্বার কক্ষপথে আসবে। ব্র্যাকেট মানে হচ্ছে 4 নাম্বার কক্ষপথে আসবে। ফান্ড বা ফুন্ড মানে হচ্ছে 5 নাম্বার কক্ষপথে আসবে। ঠিক আছে, আচ্ছা জোশ। তাইলে যদি পড়ে থাকেন তাইলে চলেন দুইটা হোমওয়ার্ক আমরা একটু কোয়েশ্চেন তুলি খাতায়। সো কোয়েশ্চেন নাম্বার 1 এ লিখেন লাইম্যান শ্রেণীর হাইড্রোজেন বর্ণালীর, শাহেদ একটু বয়, আমি একটু কোয়েশ্চেনটা লিখি তারপর তোর সাথে কথা বলছি। শাহেদ, লাইম্যান শ্রেণীর হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে লাইম্যান শ্রেণীর হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ধরে নিলাম কত, 913.4 অ্যাংস্ট্রম, 913.4
4 অ্যাংস্ট্রম। তাহলে কোয়েশ্চেন হচ্ছে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? লেখা হয়েছে। হ্যাঁ, এখানে রিডবার্গ ধ্রুবক লাগতে পারে বা কাটাকাটিও যাইতে পারে, আমি জানি না। ঠিক আছে, রিডবার্গ ধ্রুবক লাগতেও পারে, নাও লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা। ওকে, আরেকটা কোয়েশ্চেন লিখি। তো আরেকটা কোয়েশ্চেনে লিখি হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান তো আমরা জানি, তাহলে হাইড্রোজেন বর্ণালীর বামার শ্রেণীর জন্য হাইড্রোজেন বর্ণালীর বামার শ্রেণীর জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? আরেকটা দিব, আরেকটা অঙ্ক লিখবো, তারপরে শেষ। আরে সাবাস জুবায়েদ, জুবায়ের সেরা, সেরা জুবায়ের। হাইড্রোজেন বর্ণালীর বামার শ্রেণীর জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? আগের প্রশ্নের স্ক্রিনশট নেবেন, নেন আগের প্রশ্নের স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নেওয়ার দরকার কি? এগুলো সব তো আমাদের অ্যাপে থাকবে, এগুলো সব আমাদের অ্যাপে থাকবে, স্ক্রিনশট নেওয়ার দরকারটা কি আমি বুঝলাম না। স্ক্রিনশট নেওয়ার দরকার কি? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 লিখি। এই ধরনের ম্যাথ হয়তো আমরা কেমিস্ট্রিতে করি নাই, তো লিখি ঘরের তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণুকে উত্তেজিত করার জন্য, শেষ বস, 2-3 মিনিট। ঘরের তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণুকে উত্তেজিত করার জন্য ধরলাম 12.5 ইলেকট্রন ভোল্ট শক্তি সরবরাহ করা হয়। 12.4 ইলেকট্রন, 12.5 লিখি, 12.5 ইলেকট্রন ভোল্ট শক্তি সরবরাহ করা হয়। কোয়েশ্চেন হচ্ছে, ওকে ফাইন, শান ভাই অলরেডি করাইছে, নিঃসৃত রেখাগুলির তরঙ্গ দৈর্ঘ্য এবং শ্রেণী নির্ণয় করো। নিঃসৃত রেখাগুলির তরঙ্গ দৈর্ঘ্য ও শ্রেণী নির্ণয় করো। থ্যাংক ইউ।
এই চ্যাপ্টারে সিকিউ এমসিকিউ অ্যাডভান্স প্রবলেম সলভিং সহ টোটাল 7টা ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, 7টা বা 8টা। এর মধ্যে একটা ক্লাস মোস্ট প্রবলি আমি রেকর্ডেড দিয়ে দিব, একটা ক্লাস। তো এইটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, 5টা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4, 5টা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, কইরেন। এটা সহজ, সূত্র বসাইলে মিলে যাবে। আর এইটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। সো এই 5টা কইরেন। ভাই আজকে কয় তারিখ? 18 তারিখ। সো এইটুকু পর্যন্ত থাকুক আজকের মতো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আজকের মতো। নেক্সট ক্লাসে দেখা হবে। তেজস্ক্রিয়তা আমরা পড়বো নেক্সট ক্লাসে। আমরা ইনশাল্লাহ তেজস্ক্রিয়তা পড়বো, ঠিক আছে? ওকে ফাইন। ও শাহেদ ছিলি বোধ হয়। শাহেদ তুই কি এখনো আছিস না চলে গেছিস? শেষ শেষ, ক্লাস শেষ, ছুটি, আল্লাহ হাফেজ। শাহেদ যদি থাকে শাহেদের সাথে একটু কথাবার্তা বলে ক্লাস শেষ করে দিব। এইটা কি এত কিছু কি লিখছে? ও ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। শাহেদ কি আছে না চলে গেছে? কোয়েশ্চেন 4 এর বলে স্ক্রিনশট নিবে। তোরা এরকম স্ক্রিনশট নিস কেন? না না, তোরা থাকলে কোনো দোষ হবে না রে বাবা, তোরা থাকলে কোনো দোষ হবে না। অদ্ভুত অদ্ভুত। পোলাপান ক্লাস থেকে চলে যাওয়ার জন্য কাইন্দে কুল পায় না, ও ক্লাসে থাকার জন্য করছে যে আমরা থাকলে কি দোষ হবে কিনা। কোথায় যাব তোদেরকে নিয়ে? আচ্ছা নাই, শাহিদ চলে গেছে। ওকে জুবাইর, খুব ভালো করছিস। কিসে 1 নাম্বার কোয়েশ্চেনে হাইড্রোজেনের তরঙ্গ দৈর্ঘ্যে ভুল আছে। 1 নাম্বার কোয়েশ্চেন, এই তো খাইছে রে। 1 নাম্বার কোয়েশ্চেনে হাইড্রোজেনের তরঙ্গ দৈর্ঘ্যে, না না, তরঙ্গ দৈর্ঘ্যে ভুল নাই, ঠিক আছে। 913.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে। ওকে, ওকে ফাইন, ঠিক আছে। স্ক্রিনশট নিতে চাইলে এই স্লাইডে স্ক্রিনশট নে, শেষ স্লাইডে স্ক্রিনশট নে, আর কি আছে। স্ক্রিনশট নিতে চাইলে এই স্লাইডে স্ক্রিনশট নে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, শেষ করছি আজকের মতো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তেজস্ক্রিয়তা পড়া শুরু করবো। 2 দিন মেলা কেমিস্ট্রি পড়ছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা একটু ফিজিক্স পড়বো। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।